হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে ভেক্টর চ্যাপ্টার শুরু করার মাধ্যমে আমরা হলো টেস্ট পেপার সলভিং এবং রিভিশন প্রোগ্রাম এবং মডেল টেস্ট প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো আমাদের একদম ১ম এ আজকে যেটা আমরা দেখব ভেক্টর চ্যাপ্টার শুরু করছি আগেই বললাম। আমরা ভেক্টর চ্যাপ্টারের মধ্যে আ আজকে অর্ধেক ভেক্টরের পার্টগুলা শেষ করতে পারবো হোপফুলি এবং এর পরের যে ক্লাসটা সেটা হবে ভেক্টরের 2nd ক্লাস। এই ২ টা ক্লাসে আমরা রিভাইজ করব পুরা ভেক্টরটা। আর এরপরে হোপফুলি ১ টা বা ২ টা ক্লাস না ২ টা ক্লাসই লাগবে ভেক্টরের যে টেস্ট পেপারের প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে। তো আমরা আজকে আসলে কি দেখব সেগুলা আমি এমনভাবে এগুলা লেকচারগুলা প্রোভাইড করছি যাতে করে আমাদের একদম পরীক্ষার আগে যে মনে করো তোমার আগামী ১ সপ্তাহ পরে এইচএসসি পরীক্ষা। তুমি চাচ্ছ একবার খুব ভালোভাবে ভেক্টর চ্যাপ্টারটা রিভাইজ করতে। তো সেই ক্ষেত্রে যাতে করে তোমার একেবারে জাস্ট কি পয়েন্ট যেগুলা আছে, সেইগুলা তুমি দেখলে যাতে করে পুরা চ্যাপ্টারটা তোমার মাথায় চলে আসে, এইভাবে করে আমরা হচ্ছে ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, আমরা হলো তোমার যা কিছু দরকার, যা কিছু মানে চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত প্রয়োজনীয় সূত্র বা প্রয়োজনীয় টপিক যা কিছু দরকার সে সবগুলা এই ক্লাসগুলার মধ্যে থাকবে। রিভিশন ক্লাসগুলা এইজন্য খুবই জরুরি এবং কারণ দেখো রেকর্ড ক্লাস আছে বলে কিন্তু আমরা এই সুবিধাটা পেতে পারি যে কোনো কিছু ভুলে গেলেও অসুবিধা নেই, আবার রেকর্ড দেখতে পারছো। এগুলো তোমরা সবাই জানো। সো আমরা যেভাবে করে শুরু করব একেবারে ১ম টপিক থেকে মানে আমাদের মোটামুটি একক ভেক্টর থেকে শুরু হবে। ভেক্টরের সামান্তরিক সূত্র অবশ্যই কোনো প্রমাণ এখানে দেখাবো না। কারণ প্রমাণ তো তোমার আসলে পরীক্ষায় লাগবে না, দেখে লাভ নাই। জাস্ট যেই জিনিসগুলা লাগবে, যেই জিনিসগুলা জানা লাগবে সেগুলার জন্যই আমরা হচ্ছে এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছি। তো একদম ১ম এ দেখো আমরা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে ১ম এ আমরা কথা বলব। ঠিক আছে? ভেক্টরের সামান্তরিক সূত্রে কি ছিল? ওকে, তো ভেক্টরের সামান্তরিক সূত্রে আমরা যেটা দেখেছিলাম যে সাপোজ আমাদের কাছে এইটা একটা ভেক্টর আছে এবং এইটা একটা ভেক্টর আছে। তো ২ টা ভেক্টর, একটা ভেক্টর নাম দিলাম p ভেক্টর এবং আরেকটা ভেক্টরের নাম দিলাম q ভেক্টর। এবং এই p এবং q ভেক্টরের মধ্যবর্তী যেই কোণ, সেই কোণটাকে মনে করলাম আমাদের আলফা। তো এই যে ২ টা ভেক্টর সামান্তরিক সূত্র এপ্লাই করার বেলায় আমরা যেটা করি যে এই ২ টা ভেক্টর দিয়ে আমরা একটা সামান্তরিক আগে বানায় ফেলি। রাইট? সামান্তরিক আগে বানায় ফেলি। তো যখন সামান্তরিকটা বানায় ফেললাম, তারপরে এর যে কর্ণটা থাকবে, সেই কর্ণটাই কিন্তু আমাদের একটা লব্ধি নির্দেশ করবে। তো আমরা প্রমাণ দেখেছিলাম যে কি করে কর্ণের দৈর্ঘ্য বের করতে হয় এবং এই p এর সাথে অ্যাঙ্গেলটা কত? মনে করলাম p এর সাথে অ্যাঙ্গেলটা থিটা এবং আমাদের লব্ধির যে মানটা, সেই মানটা হলো গিয়ে r। তাহলে আমরা কিন্তু এখান থেকে যেই ইয়াটা পারি, আমরা হচ্ছে এখান থেকে যে সূত্রটা জানি যে লব্ধি নির্ণয়ের যে সূত্র r ইজ ইকুয়ালস টু কি বলা যাবে? r ইজ ইকুয়ালস টু বলা যাবে যে আমাদের p স্কয়ার, p এর মান স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq কজ আলফা। এইখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখবা। সেটা হলো এই যে এখানে p লিখলাম বা এখানে q লিখলাম বা এখানে p লিখলাম এবং এখানে আমরা যেই q লিখলাম, এই সবগুলা কিন্তু মান হিসেবে বসবে। এগুলা হবে আমাদের মান। ঠিক আছে? এগুলা মান বসাবো। যেমন ভেক্টরে যখন বিয়োগ করতে হয়, মনে করো a মাইনাস b, তখন কিন্তু আমরা এখানে কখনো মাইনাস সাইনটা দিবই না। শুধুমাত্র ভেক্টর মাইনাস b যদি কোনো একটা ভেক্টর হয়, আমরা জানি মাইনাস সাইন দিয়ে তার দিকটা নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস সাইনটা এখানে উজ্জ্ব রাখবো। জাস্ট মানটা কত b, সেই bটা এখানে লিখব। এবং এখানে যে আলফাটা আমরা বসাচ্ছি, এই আলফার পরিচয়টা কি? আলফার পরিচয়টা আমি এখানে লিখে দিচ্ছি। আলফাটা নির্ণয় করতে হলে দুটি ভেক্টরের আদি বিন্দু দ্বয়কে একই বিন্দুতে এনে ক্ষুদ্রতর কোণ নির্ণয় করতে হবে। ঠিক আছে? এখানে কি বললাম কথাটা, এটা আমরা একটু পরে হয়তো বুঝবো যখন এটা একটা এক্সাম্পলের সাহায্যে দেখব। অনেকে জানো যে হচ্ছে আমাদের এখানে আলফার যে ভ্যালুটা সেটা হচ্ছে যে ২ টা ভেক্টরের আদিবিন্দুকে সবসময় একই পয়েন্টে কিন্তু এনে রাখতে হয়। তাহলে আমরা এর মধ্যে ক্ষুদ্রতর যে কোণটা পাবো সেই কোণটাই আসলে আলফা। তো এখন দেখো আমাদের যেই থিটা নির্ণয়ের যে সূত্র ছিল সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে tan থিটা ইজ ইকুয়ালস টু, আমরা জানি tan থিটা সমান কিন্তু নিচে আমরা যেই ভেক্টরটার সাথে অ্যাঙ্গেলটা থিটা আছে সেটাকে আমরা নিচে একা রাখবো এবং অন্য যেই ভেক্টরটা যার সাথে আর এর অ্যাঙ্গেল নাই সেইটাকে আমরা এই কিউ লিখব এবং সাইন প্লাস কিউ
কজ। এখন সাইন আর কজের পরে কোন অ্যাঙ্গেলটা বসবে বুঝতেই পারছি, যেহেতু এখানে আমাদের থিটা বের করতে হবে, তাই অবশ্যই ডান পাশে তো থিটা বসবে না। এবং আমাদের এখানে কিন্তু যেই জিনিসগুলা দেওয়া থাকবে সেগুলো হলো একটা পি, একটা কিউ এবং একটা আলফা। তো সেক্ষেত্রে আমরা এখানে বসাবো আলফা, এখানেও আমাদের বসাতে হবে আলফা। এখানেও খুবই জরুরি একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হলো এখানেও অবশ্যই পি এবং কিউ এর শুধুমাত্র মানটা বসবে, এবং এখানেও কিউ এর শুধুমাত্র কিন্তু মানটা বসবে, মান। তো চলো আমরা হলো এইটা যেহেতু দেখলাম, আমরা এখন ঘুরে আসি যে এ প্লাস বি এটা কিভাবে বের করতে হয় আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। লাইক পি প্লাস কিউ যদি হয় ভেক্টর, আমরা এখান থেকে কি দেখলাম, এটা হচ্ছে কিভাবে আর ইজ ইকুয়ালস টু আমরা বের করছিলাম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটাকে আমরা কিভাবে বের করছিলাম সেটা আমরা দেখলাম। আর এখন আমরা যেটা দেখব যে আর যেই ভেক্টরটা, মনে করো কোনো একটা ভেক্টর আছে আর, বা সাপোজ আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, একটা হলো এই দিকে কাজ করছে এবং আরেকটা ভেক্টর হলো এই দিকে কাজ করছে। তো আমাদের এইখানে একটা ভেক্টর হলো পি ভেক্টর এবং আরেকটা ভেক্টর হলো কিউ ভেক্টর। তো আমাদেরকে আগের বার যেমন পি প্লাস কিউ করতে বলেছিল, মনে করো এইবার আমাদেরকে বলেছে পি মাইনাস কিউ বের করতে, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী বিয়োগ কত এটা বের করতে বলছে। তার জন্যে আমরা কি করি, পি মাইনাস কিউ যদি কখনো বের করতে বলে তাহলে আমরা তো ভাই লব্ধির সারা জীবন যোগই করতে পারি, বিয়োগ তো করতে পারি না আসলে। তার জন্য আমরা ভেক্টরের যোগটা করব এমনভাবে যে পরের যেই ভেক্টরটা আছে সেটাকে আগে আমরা উল্টাবো, এই যে মাইনাস করব, তারপরে গিয়ে আমরা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে লব্ধি করব। অর্থাৎ কিউ যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে আমরা আগে কিন্তু উল্টালাম। কিভাবে এটা বুঝলাম, কারণ আমাদের এখানে সামনে কিন্তু একটা দেখো মাইনাস সাইন দেওয়া হয়েছে। তো এই পি এবং মাইনাস কিউ এটা একটা সেপারেট ভেক্টর, এটা নিজে একটা সেপারেট ভেক্টর। এই দুইটা ভেক্টর এর যদি আমরা লব্ধি করি তাহলে আমরা পি মাইনাস কিউ কিন্তু পেয়ে যাব। তো এখানে আমাদেরকে ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ভেক্টর শিফটিং বা ভেক্টর স্থানান্তর। ভেক্টর স্থানান্তর, ভেক্টর স্থানান্তর এটা কি জিনিস? এটা হচ্ছে জিনিসটা দেখো আমার এই সফটওয়্যারে খুব ভালোভাবে এই ভেক্টর স্থানান্তরের জিনিসটা বোঝানো যায়। মনে করো আমরা একটা ভেক্টর নিলাম, ভেক্টরটা হলো এইরকম আমরা একটা ভেক্টর নিলাম। এই ভেক্টরটাকে তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গাতে নিতে চাও, তাহলে তোমাকে এমনভাবে এটাকে শিফট করতে হবে যাতে করে এর মানের কোনো পরিবর্তন না হয় এবং এর দিকের কোনো পরিবর্তন না হয়। তো এইখানে আমাদের যেই ভেক্টরটা, যদি আমি একটা ভেক্টরকে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে নিতে চাই, তখন কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে ভেক্টরের মানের যেন কোনো পরিবর্তন না হয় এবং দিকের কোনো পরিবর্তন না হয়। তো একটা ভেক্টরের মান আমরা আসলে কি দিয়ে নির্দেশ করি? একটা ভেক্টরের যেই তোমার হচ্ছে মানটা, সেটা কিন্তু আমরা তার দৈর্ঘ্য দিয়ে নির্দেশ করি। যে এই যে তার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা যদি কখনো ছোট বড় হয় তার মানে কিন্তু ভেক্টরের মানটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি একটা সেম ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় কখনো নিতে চাই, আমাকে এটা ইনশিওর করতে হবে যাতে করে এই ভেক্টরটার মানের কোনো পরিবর্তন না হয় এবং দিকের কোনো পরিবর্তন না হয়। ঠিক আমি এখন যেভাবে করে এই ভেক্টরটাকে মুভ করাচ্ছি, ঘুরায় বেড়াচ্ছি, ঠিক এভাবে করেই কিন্তু ভেক্টরের স্থানান্তর করা সম্ভব। যে মনে করো এখানে আমার ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমি কোনো জায়গায় নিতে চাই, তাহলে আমাকে এই ভেক্টরটা ধরে এখানে নিয়ে চলে আসতে হবে। তোমরাও কি করবা, খাতায় যখন লিখবা লেখার পরে ওই খাতার ধরে নিয়ে চলে আসবা। তো যাই হোক, আমাদের এটা মাথায় রাখতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয় এবং দিকটা দেখো ভাই, সব ক্ষেত্রে কিন্তু দিকটা একই দিককে নির্দেশ করছে, রাইট? তাহলে দেখো ভেক্টরের স্থানান্তরের ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে অলওয়েজ। সেটা হলো, একটা হচ্ছে যে আমাদের ভেক্টরের মান সেম থাকা লাগবে এবং আমাদের ভেক্টরের দিক সেম থাকা লাগবে। তাহলে এটা লিখে রাখছি, মান সেম থাকা লাগবে এবং দিকটা সেম থাকা লাগবে। তো দেখো এখন আমরা আবার বিয়োগে ফেরত যাই, যে আমাদেরকে বলেছিল পি এবং কিউ এই দুইটা ভেক্টরের মধ্যে বিয়োগ করতে। তার জন্য আমরা তো বিয়োগের কোনো নতুন সূত্র নাই, দুইটা ভেক্টরের মধ্যে আমরা বিয়োগ মানে যোগ করার মাধ্যমে আমরা বিয়োগ করতে পারি। তো সেটা কিভাবে, যে পি মাইনাস কিউ যেটা ছিল, আমরা কিন্তু কিউ যেই ভেক্টরটা আছে এটার সামনে যেহেতু মাইনাস আছে, তো আমরা এইটাকে এটাকে উল্টাবো, মানে কিউ নিজে যেই ভেক্টরটা ছিল সেই ভেক্টরটাকে আমরা উল্টাবো এবং তারপরে আমরা এই দুইটা ভেক্টরের মধ্যে কিন্তু লব্ধি করব। এখন খেয়াল করে দেখো, আমাদের এখানে যে কিউ ভেক্টরটা আছে, এই যে কিউ ভেক্টর যেটা আছে, এই কিউ ভেক্টরটাকে যদি আমি উল্টাই তাহলে এটা কেমন হবে? এই এই কিউ ভেক্টরটাকে যদি আমি উল্টাই তাহলে দেখো একদম এটাকে আমি কত ডিগ্রি ঘোরালাম, খেয়াল করে দেখো 180 ডিগ্রি। এই যে ওপেন বোর্ডে আশা করি দেখতে পাচ্ছ 180 ডিগ্রি কিন্তু এটাকে আমি ঘোরালাম। এখন আমাকে দেখো, যদি আমাদের প্রথমে আমাদেরকে যদি এরকম একটা অ্যাঙ্গেল বলে দিত যে ভাই এই যে আপনার অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, এবং আপনাকে যেই অ্যাঙ্গেলটা এবং আপনার যে পি
আর কিউ, এই দুইটা একটা থেকে আরেকটা কিন্তু বাদ দিতে হবে। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আলফা যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আসলে এইরকম। আমরা কি করতে চাচ্ছি? দুইটা ভেক্টরকে দুইটা ভেক্টর একটা থেকে আরেকটাকে আমরা বিয়োগ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এই যেই ভেক্টরটা পরে আছে সেটাকে আমরা উল্টালাম। তো উল্টানোর পরে এখন আমি দেখলাম যে ভাই আমার তো সূত্র এখন বসাতে হবে। তাই না? যে সূত্র বসাবো। সূত্র কি ছিল? সূত্র ছিল এরকম যে r ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ স্কোয়ার রুট অফ স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? এই তো ছিল আমাদের মেইন ফর্মুলাটা। এখন এইখানে আমরা পি এর মান বসাবো, ঠিক আছে, কিউ এর মান বসাবো, ঠিক আছে, কিন্তু আলফার যে ভ্যালুটা সেই আলফার ভ্যালুটা আমরা কত বসাবো, এটা হচ্ছে একটা বিষয়। খেয়াল করে দেখো, আমি আলফার যে পরিচয়টা দিয়েছিলাম যে দুইটি ভেক্টরের আদিবিন্দুদ্বয়কে একই বিন্দুতে আগে আনতে হবে, তারপরে ক্ষুদ্রতর কোণ নির্ণয় করতে হবে। যেমন পি এবং কিউ, এখানে যে দুইটা ভেক্টর তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা ভেক্টরের কিন্তু আদিবিন্দু যেইটা, এই কিউ ভেক্টরের আদিবিন্দুও এখানে, পি ভেক্টরের আদিবিন্দুও এখানে। তো দুইটা ভেক্টরের আদিবিন্দুকে কিন্তু আমরা এই একই বিন্দুতে স্থাপন করে তারপর দুইটা কোণ পাইছি, একটা বৃহত্তর কোণ, একটা ক্ষুদ্রতর কোণ। তো সেই ক্ষুদ্রতর কোণটা নিয়ে আমরা এই আলফার এই জায়গাতে কিন্তু বসাচ্ছি, এটাই ছিল নিয়ম। কিন্তু এইখানে লক্ষ্য করে দেখো, আমাদের পি ভেক্টরের যে আদিবিন্দু এবং কিউ ভেক্টরের যে আদিবিন্দু, সেই দুইটা আদিবিন্দু কিন্তু একই জায়গাতে নাই। তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভেক্টর স্থানান্তর করে দুইটা ভেক্টরকে এমন জায়গাতে নিতে হবে যাতে করে দুইটা ভেক্টরের আদিবিন্দু একই পজিশনে থাকে। তাইলে আমি দুইটা কাজ করতে পারি। একটা হতে পারে এরকম যে আমি পি ভেক্টরটাকে ধরে উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে দেখো দুইটা ভেক্টরের কিন্তু আদিবিন্দু একই জায়গাতে চলে গেল। অথবা আমি আরেকটা কাজ যেটা করতে পারি, যে কিউ যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে টানে ধরে আমি এটাকে এই নিচের পয়েন্টে নিয়ে আসলাম। দুইটার যে কোনো একটা কাজই কিন্তু আমি করতে পারি। তাহলে কিউ ভেক্টরটা প্রথমে ছিল এইরকম, আমরা কি করলাম, তারপরে এটাকে ওই কিউ ভেক্টরটাকে টেনে যখন আমি এটাকে এইখানে নিয়ে আসবো, তখন কিন্তু আমার আগের পজিশনে আর কোনো কিউ নামের কোনো ভেক্টর থাকবে না, কিউ নামের কোনো ভেক্টর থাকবে না। তাহলে এখন ভাই বলো তো, আমার এইখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা কত হবে? কে বলতে পারবা এই অ্যাঙ্গেলটা কত হবে? 80 minus alpha. হ্যাঁ, 180 থ্যাংক minus ইউ, alpha. থ্যাংক ইউ। তাহলে এইখানে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটাকে আমি এখানে লিখে রাখছি। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। 180 মাইনাস আলফা। তো ভালো কথা, এখন যদি আমি লব্ধি বের করতে চাই তাহলে নিয়ম কি? নিয়ম আগের মতনই, যে আমরা দুইটা ভেক্টর পাইছি। একটা হলো এই ডান দিকের ভেক্টরটা, আরেকটা এই বাম দিকের এই ভেক্টরটা। আবার বলি, কোন দুইটা ভেক্টর? একটা এই ভেক্টরটা পাইছি এবং আরেকটা এই ভেক্টর পাইছি। ঠিক আছে? তাহলে এই যে দুইটা ভেক্টর পেলাম, এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যে এই দুইটা ভেক্টর দিয়ে একটা সামান্তরিক এঁকে ফেলা। তাহলে সামান্তরিক এঁকে ফেললে কিন্তু আমরা তখন খুব সহজেই কর্ণ বের করার মাধ্যমে আমরা ইয়া করে ফেলতে পারবো, লব্ধি বের করে ফেলতে পারবো। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যে আমরা এখন কি করব? এই এই দুইটা আমাদের সামান্তরিকটা, এই কর্ণটা এঁকে ফেলবো এখন। যে পি এবং কিউ দুইটা সন্নিহিত বাহু এবং কর্ণর যেটা সেটা হচ্ছে লব্ধি। তাহলে এই যে নতুন ভেক্টরটা পেলাম, এটাই হবে কিন্তু আমাদের নতুন লব্ধি। তাহলে এইখানে খেয়াল করে দেখো, আমাদের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেলটা কিন্তু নতুন, আমি পি এর সাথে যদি অ্যাঙ্গেলটা চিন্তা করি, সেই অ্যাঙ্গেলটাকে মনে করলাম এটা হলো আমাদের থিটা। তাহলে থিটা সমান কি? এটা আমরা লিখব। আচ্ছা, 180 মাইনাস আলফা হলো কেমনে? বস দেখো, এইখানে আমাদের এই পুরা লাইনটার দৈর্ঘ্য কত? এই মাইক অন করে ফেলো, অপূর্ব, না কে আসছো এখানে? কে জিজ্ঞেস জি করলা? ভাই বলেন। হ্যাঁ ভাই, দেখো, এই যে পুরা যে আমাদের ইয়াটা, এই পুরা অ্যাঙ্গেলটা কত বস বলো তো? 180। 180। আর এইটুকু কত? আলফা। তাহলে বাকিটুকু কত হবে? 180 মাইনাস আলফা। ক্লিয়ার, বুঝছো? জি ভাই। থ্যাংক ইউ। তাহলে দেখো, আমরা এখান থেকে যেটা আমাদের সূত্র যেটা হবে সেটা কি হবে? যে আমরা এখান থেকে যেই সূত্রটা লিখব, জাস্ট আমাদের পি এর ভ্যালু খেয়াল করে দেখো, আমি কিন্তু এই নতুন যেই ইয়াটা লিখছি, সূত্রটা লিখছি, এখানে কিন্তু পি এর জন্য আমি পি এর মান রাখছি। কিউ এর ভ্যালুটা কিন্তু যখন এটাকে উল্টায় দিলাম, এটা কিন্তু আর কিউ নাই, এটা কিন্তু এখন মাইনাস কিউ হয়ে গেছে, কারণ এটা কিউ ভেক্টরের উল্টা দিকে কাজ করছে বলে মাইনাস কিউ। কিন্তু খেয়াল করে দেখো, আমি সূত্রের মধ্যে যখন বসাচ্ছি তখন কিন্তু কোনো মাইনাস সাইন দিচ্ছি না, জাস্ট প্লাস সাইনটাই কিন্তু আছে, যে কিউ স্কোয়ার, কোনো মাইনাস কিউ স্কোয়ারও না। ইভেন এইখানেও কিন্তু আমি কোনো মাইনাস সাইন ইউজ করিনি, অর্থাৎ সবসময় এগুলো পজিটিভ আকারে থাকবে, সোজা কথা, বা মানটা বসাবা পরম মান, মডুলাস মান। কিন্তু এই কজের যে ভ্যালুটা, সেই কজের ভ্যালুটা কত হবে? কজের ভ্যালুটা হবে আমাদের নতুন যে অ্যাঙ্গেলটা হলো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী নতুন যে অ্যাঙ্গেলটা হলো সেইটা হবে। তাহলে ভাই নতুন অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস আলফা। নতুন যে অ্যাঙ্গেলটা হলো সেটা হলো 180 মাইনাস আলফা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? একটু জি জানায় ভাইয়া। দাও।
হ্যাঁ, জি ভাইয়া। এই তো সাব্বাস। এরকম রেসপন্ড করবা। হ্যাঁ, না বুঝলেও বলবা। অনলাইন ক্লাস তো রেকর্ড থাকতেছে। না বুঝলেও বলবা, "হ্যাঁ ভাইয়া বুঝছি।" আরে এত সুন্দর বুঝান, অসাধারণ। ওকে, তাইলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে লব্ধির ভ্যালুটা যখন বের করব, এটা তো আমরা মান বের করছি। এই মান যখন বের করব তখন এখানে কিন্তু প্রত্যেকটা ভেক্টরের মানটা বসাবো। এই যে পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, এখানেও পি এর মান, এখানেও কিউ এর মান এবং আমাদের এখানে কজের যে ভিতরে অ্যাঙ্গেলটা বসবে এটাও কিন্তু কি হবে? এটাও হচ্ছে আমাদের নতুন ভেক্টর ২ টাকে একই বিন্দুতে নিয়ে এসে আদি বিন্দুটা এক করে নতুন যে অ্যাঙ্গেলটা পেলাম ক্ষুদ্রতর সেটাই আমরা বসালাম এখানে। এক্সেলেন্ট। এইবার আসো আমরা দিকটা নির্ণয় করে ফেলি। দিকটার জন্য আমাদের যে ফর্মুলা ছিল, বেসিক যে ফর্মুলা সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে ভাই tan থিটা সমান, সমান কি হয়? tan থিটা সমান, সমান হবে এখানে এই অনুযায়ী আমাদের দেখো থিটাটা কার সাথে আছে? p এর সাথে আছে। তাহলে p এর মান হবে আর থিটাটা নাই কার সাথে? q এর সাথে। তাহলে উপরে হবে q sin 180 মাইনাস আলফা প্লাস q cos 180 মাইনাস আলফা। ঠিক আছে? তাহলে এভাবে করে আমরা কিন্তু থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো এবং খেয়াল করে দেখো আমি কিন্তু এখানে কোনো মাইনাস সাইন দেই নাই, কোনো মাইনাস সাইন দেই নাই। যদিও আমরা কারণ আমাদের এখানে মাইনাস সাইনটা দিয়ে কিন্তু আমরা দিকটাকে নির্দেশ করি। এখানে প্লাস কিউটা কেন মাইনাস কিউ হয়ে গেছিল? কারণ ওর দিকটা আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিলাম। তাহলে যখন আমি মাইনাস কিউ দিলাম তখন কিন্তু এই মাইনাসটা আসছে তার দিকের জন্যে। তো নতুন যেই দিকটা সেইটা তো ভাই আমি ওর অ্যাঙ্গেল ২ টা ভেক্টরের মধ্যে যেই ওরিয়েন্টেশন এই অ্যাঙ্গেলটা দিয়েই তো আমি বুঝাই দিচ্ছি যে আপনার এই মানের একটা ভেক্টর, আবার বলি যে আমাদের এই মানের একটা ভেক্টর এবং এই মানের একটা ভেক্টর ২ টা মানের এই ভেক্টরের মধ্যকার এখন অ্যাঙ্গেলটা কত, তাদের মধ্যে ওরিয়েন্টেশনটা কেমন সেইটাই কিন্তু আমরা প্রপারলি বসাচ্ছি। কিন্তু মাইনাস হোক প্লাস হোক ওইগুলা যা কিছুই না, আমরা জাস্ট মানটা বসাচ্ছি। সবাইকে এটা ক্লিয়ার হইছো? জি ভাইয়া হ্যাঁ, ক্লিয়ার। ভাই থ্যাংক ইউ। এখন জি কথা ভাই হচ্ছে এই এইটা কিন্তু বিষয়টা ভুল হয়। হ্যাঁ, আরে সাব্বাস! বাবা! এখন এই জায়গাগুলাতে কিন্তু ভুল হয়, এজন্য এই জিনিসগুলা বারবার বলা। এখন খেয়াল করে দেখো, আরেকটা যে জায়গায় ভুল হয়, অনেক সময় আমাদেরকে প্রশ্ন বলবে এইভাবে। প্রশ্ন বলবে যে সরণ নির্ণয় করো। সরণ, সরণ নির্ণয় করো। বেগ নির্ণয় করো, নির্ণয় করো। তারপরে হচ্ছে ধরো বলল বল নির্ণয় করো। দেখো এগুলো সবাই কিন্তু ভেক্টর রাশি। তো যখন এইভাবে করে তাদেরকে জিজ্ঞেস করবে যে সরণ নির্ণয় করো, বেগ নির্ণয় করো, বল নির্ণয় করো, এরা যেহেতু ভেক্টর রাশি তাহলে অবশ্যই কিন্তু তোমাকে মান এবং দিক ২ টা একই সাথে বের করে দিয়ে আসতে হবে। কখনোই এটা মনে করবা না যে যাক ঠিক আছে আমি তাহলে মনে হয় সরণ নির্ণয় করতে বলছে মান বের করে দিয়ে আসলেই হবে। জাস্ট আর এর ফর্মুলা খাটায় দিয়ে আসলাম তাইলেই হয়ে গেল। কিন্তু না, এই কাজটা কিন্তু করা যাবে না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এগুলা যেহেতু ভেক্টর রাশি তাই এদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্যে মান এবং দিক ২ টাই লাগবে। সরণ নির্ণয় বলতে ভেক্টর নির্ণয়, ভেক্টরকে আমরা ভালোভাবে প্রকাশ করার জন্যে তাদের মানও লাগে, তাদের দিকও লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ২ টাই আসলে বের করে দিয়ে আসতে হবে। কখনোই এটা মনে করা যাবে না। একটা মিনিট আমি একটু কালারটা চেঞ্জ করছি, না হলে এটার তোমরা হচ্ছে যখন পিডিএফটা দেখবে তখন দেখবে যে এগুলা সব কালো, কালো হয়ে আছে। এইবার আসো আমরা তাহলে আরেকটা নতুন টপিকে যাই, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, একক ভেক্টর। এটা এটা আমরা জানি, সহজেই জানি যে এটা সংজ্ঞা-টঙ্জ্ঞা বলতে বললে সবাই কোপায় দিবা। যে ভাই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যা পাই সেটাই হলো তার একক ভেক্টর। কিন্তু একক ভেক্টরের কাজটা কি? এটা দিয়ে আসলে আমরা কি কাজ করি? এটা ম্যাথে কোথায় কাজে লাগে? এই জিনিসগুলা একটু ভালোভাবে এক্সপ্লেইন করা দরকার। তো তার আগে চলো আমরা দেখে আসি যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর আসলে আমরা কিভাবে পাই? কোনো একটা ভেক্টরের একক ভেক্টর আমরা আসলে কিভাবে পাই? যে এখানে মনে করো আমরা একক ভেক্টর সমান, সমান হ্যাঁ, একক ভেক্টর সমান, সমান কি হয়? যে কোনো একটা ভেক্টরকে কোনো একটা ভেক্টর মনে করলাম p, এই p ভেক্টর এই p নামের ভেক্টরকে যদি আমি তার মান দিয়ে ভাগ দেই তাহলে আমি যেটা পাই সেটাই হচ্ছে তার একক ভেক্টর। এখন একক ভেক্টরের কাজ কি? একক ভেক্টরের মান হলো ১। তাইলে ভাই এই ১ মানের জিনিস নিয়ে আমি আসলে কোথায় যাব? হ্যাঁ, এটার মান হচ্ছে ১। একক মান সম্পন্ন, একক মান সম্পন্ন। এটা আমরা জানি। কিন্তু এই এক মান নিয়ে আমি আসলে কোথায় যাব? এর মেইন কাজটা কি? মেইন কাজটা সবাই জানো, এর মেইন কাজটা হচ্ছে দিক প্রদর্শন করা, দিক, দিক, দিক নির্ণয় করা বা দিক প্রদর্শন করা। মেইন কাজটা হচ্ছে দিক দেখানো। এখন কথা হচ্ছে ভাই দেখো, এখানে আমরা যদি তোমাকে বলি যে আচ্ছা বলো তো 2i ক্যাপ মানে কি বুঝো? তুমি কিন্তু সরাসরি বুঝে গেলা, আচ্ছা বস 2i তার মানে এটা হলো এক্স অক্ষ বরাবর ২ ইউনিট কিছু একটাকে আপনি বুঝাচ্ছেন। যদি আমি বলি 3j তাহলে কিন্তু তুমি সাথে, সাথে বুঝে যাবা আচ্ছা 3j তার মানে এটা y অক্ষ বরাবর ৩ একককে আপনি নির্দেশ করছেন। তো সেই ক্ষেত্রে এই একক ভেক্টরের কাজটা কি? শুধুমাত্র কোন দিকে? এটা কি i এর দিকে, j এর দিকে না কোনো একটা নির্দিষ্ট ভেক্টরের দিকে? মনে করলাম এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর a ভেক্টর।
তাহলে এই এ ভেক্টরের একক ভেক্টর কেমন হবে? এই দিক বরাবর হবে। মানে এটাকে আমি এ ভেক্টরের একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আমি কি সাইন ইউজ করব? এই সাইনটা ইউজ করব। তো এখন আমি যদি 5a ক্যাপ লিখি, 5a ক্যাপ লিখি, তার মানে কি বুঝবো? তার মানে আমি বুঝবো যে আমাদের 5 মানের একটা ভেক্টর এই এ ভেক্টরের দিকে কাজ করছে। রাইট? এগুলো আমরা জানি। যে আমি যদি বলি যে ভাই 8a ভেক্টর, তার মানে কি 8 মানের একটা ভেক্টর কোন দিকে কাজ করছে? এই এ ভেক্টরটা যেই দিকে কাজ করছে সেই দিকে কাজ করছে। ওকে। তাহলে আমরা যদি এই এক্সাম্পলগুলো বুঝি, তাহলে দেখো আমরা কোনো একটা ভেক্টরকে যদি সম্পূর্ণরূপে প্রকাশ করতে চাই, যে একটা ভেক্টরকে আমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে চাই, তাহলে আমার কি লাগবে? আমার লাগবে ২টা জিনিস। একটা হচ্ছে তার একক ভেক্টর, তার মান লাগবে। এই যে দেখো তার মান লাগবে, তার মান লাগবে, এবং সেই সাথে আমাদের একটা একক ভেক্টর লাগবে। কিছুই না, সমীকরণটা জাস্ট এপিট-ওপিট করছি। এইটাকে এই পাশে নিয়ে গেছি। তাহলে কোনো একটা ভেক্টরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্যে আমাদের কি লাগছে? আমাদের একটা মান লাগে। এই যে এটা হচ্ছে তার মান প্রদর্শন করছে। আর এইটা দিয়ে আমরা কিন্তু তার দিককে দেখাচ্ছি। ওকে? আচ্ছা, এটা গেল একটা টপিক। তাহলে এটা নিয়ে আমরা একটা ম্যাথ করব, এবং মনে রাখবা টিচারদের সবসময় এই টাইপের ম্যাথই পছন্দ, সেটা টেস্ট পেপার হোক, অ্যাডমিশন হোক, মানে এইচএসসি পরীক্ষা হোক, অ্যাডমিশন হোক। খেয়াল করে দেখবা টিচারদের ওই টাইপের প্রবলেমগুলো পছন্দ যেগুলো কিন্তু ২-৩টা কনসেপ্ট একসাথে করে একটা ম্যাথ হয়েছে। তো আমি ওরকম একটা ম্যাথ দেখাবো। তো আগে একক ভেক্টর কি সেটা আমরা দেখলাম। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। পরেই একক ভেক্টর এবং অবস্থান ভেক্টর দিয়ে একটা চমৎকার ম্যাথ আছে, সেটা আমরা দেখব। তো অবস্থান ভেক্টরটা কি জিনিস খেয়াল করে দেখো। তো দেখো এখানে মনে করো আমাদের এই পাশে একটা ভেক্টর কাজ করছে, বা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ, এবং এইটা হলো গিয়ে আমাদের একটা ওয়াই অক্ষ। আচ্ছা, তো আমি এখান থেকে মনে করো 1 2 3 1 2 3 4 5 এইখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, যে এই যে পয়েন্টটা, এবং এই পয়েন্টের আমি একটা নাম দিলাম, সেই নামটা হলো গিয়ে পি পয়েন্ট, এবং এই পি পয়েন্টের যে স্থানাঙ্ক সেটা তোমরা বুঝতে পারছো 3 1 2 3 4 5 3,5। ওকে, তাহলে খেয়াল করে দেখো 3,5 যদি হয়, আমি যদি এই মূলবিন্দু থেকে ওই পি পর্যন্ত একটা ভেক্টর, একটা মানে মূলবিন্দুর সাথে পি যোগ করে যদি আমি একটা ভেক্টর ড্র করে ফেলি, তাহলে তাহলে আমি এই যে ওপি নামক যে ভেক্টরটা পাচ্ছি, এই ওপি ভেক্টরটাকে আমরা বলি অবস্থান ভেক্টর। এই ওপি ভেক্টরকে আমরা বলি হচ্ছে গিয়ে অবস্থান ভেক্টর। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাই বলো তো দেখি ওপি যেই ভেক্টর আছে, এই ওপি ভেক্টর সমান সমান তোমাকে যদি বলা হয় বলো তো কত আই প্লাস কত জে, তাহলে তুমি কি বলবা? 3i plus 5j. হ্যাঁ, কিভাবে বললা? কারণ ওর দেখতে পাচ্ছ এর স্থানাঙ্ক হলো এক্স অক্ষ বরাবর 3 এবং ওয়াই অক্ষ বরাবর 5। তার মানে আমি এক্স অক্ষ বরাবর যদি 3i একটা ভেক্টর যাই এবং ওয়াই অক্ষ বরাবর যদি 5j একটা ভেক্টর যাই, এই ভেক্টরটা হলো 3i ভেক্টর, এই ভেক্টরটা হলো 5j ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরকে যখন আমি যোগ করে দিব, তখন কিন্তু আমি হচ্ছে আমাদের পি ভেক্টরটা পাবো। তাহলে আমি ওপি যেই ভেক্টরটা সেটা লিখতে পারি এইভাবে, যে 3i প্লাস 5j। ঠিক আছে, এটা কিন্তু ভেক্টর যোগেরই একটা সূত্র লিখলাম এখানে। 3i হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর একটা সূত্র, এই যে 3i এটা হলো আমাদের একটা ভেক্টর, 5j এটা একটা ভেক্টর। এই যে এই দুইটা ভেক্টরকে যখন আমি যোগ দিচ্ছি তখন আদি থেকে শেষ ওপি ভেক্টরটা পাচ্ছি। যাই হোক, এটা তোমরা জানো কিভাবে আসে। ওপি ভেক্টর হলো 3i প্লাস 5j। এখন মনে করো এটাকে, এই ওপি ভেক্টরটা আমাদের একটা অবস্থান ভেক্টর, এবং অবস্থান ভেক্টর কেন বলে? কারণ আমাদের এখানে ও যেই বিন্দুটা আছে সেটা মূল বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে পি বিন্দুর অবস্থানকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে ওপি ভেক্টরটা কিন্তু এটাই বোঝাচ্ছে, এটা একটা অবস্থান ভেক্টর। ফ্যান্টাস্টিক। এখন আসো আমরা আরেকটা পয়েন্ট নেই, 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে হচ্ছে 1 2 3। মনে করো এইটা একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের স্থানাঙ্ক, এই পয়েন্টটার নাম দিলাম আমি ধরো কিউ পয়েন্ট নাম দিলাম, এবং কিউ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 9,3। 1 2 3 4 5 6 7 8 9 আর 1 2 3। হ্যাঁ, তাহলে এইটার স্থানাঙ্ক যদি 9,3 হয়, তাহলে আমি যদি এখান থেকে এই ভেক্টরটা বের করতে চাই, তাহলে এইটার মান কত হবে? এই ও কিউ ভেক্টরটার মান কত হবে? 9i plus 3j. গুড। তাহলে আমাদের ও কিউ যেই ভেক্টরটা আমি পাবো, ও কিউ নামে যে ভেক্টরটা পাবো, সেই অবস্থান ভেক্টরটা হবে হচ্ছে 9i প্লাস 3j। তো এই যে দুইটা অবস্থান ভেক্টর আমি নিলাম, এই দুইটা অবস্থান ভেক্টর থেকে কিন্তু আমি চাইলে পি থেকে কিউ, এই পি আর কিউকে যোগ করে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাকে আই জে কে দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ দেখো, আমি যদি এখন এইখানে এই যে পি থেকে শুরু করে কিউ পর্যন্ত, এই ভেক্টরটাকে যদি আমি এখন অ্যাড করি, পি থেকে কিউ পর্যন্ত এই ভেক্টরটাকে যদি আমি এখন অ্যাড করি, তাহলে আমি কি পাচ্ছি?
তাহলে আমি পাচ্ছি পি কিউ নামের একটা ভেক্টর। তো দেখো পি কিউ ভেক্টর কিন্তু কোনো অবস্থান ভেক্টর না, এটা একটা র্যান্ডম ভেক্টর, একটা যে কোনো ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে, বা এই ভেক্টরটা সমান আমি যদি লিখতে চাই, তাহলে দেখো আমরা এখানে ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করতে পারি যে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, জাস্ট ওই যে ত্রিভুজ সূত্র, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, ওপি প্লাস পি কিউ, ওপি প্লাস পি কিউ সমান সমান হচ্ছে ও কিউ ভেক্টর, ওপি প্লাস পি কিউ সমান সমান হচ্ছে ও কিউ ভেক্টর। তাহলে দেখো খেয়াল করে, এখন আমি যদি পি কিউ ভেক্টর সমান কত এটা যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, পি কিউ সমান সমান আমরা লিখতে পারি ও কিউ নামে যে ভেক্টরটা আছে সেইখান থেকে আমরা বাদ দিব ওপি ভেক্টরটাকে, ওপি ভেক্টরটাকে আমরা বাদ দিব। ঠিক আছে, ওপি ভেক্টরটাকে আমরা বাদ দিব। তাহলে ও কিউ মাইনাস ওপি এইটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমরা পি কিউ নামের ভেক্টরটা পেয়ে যাব। তো আমাদের ও কিউ এর স্থানাঙ্ক কত, ও কিউ এর ভেক্টরটা কত, ও কিউ ভেক্টরটা মানে হচ্ছে এইটা, আর ওপি ভেক্টরটা কোনটা, ও কিউ ভেক্টরটা, ওপি মানে ওপি ভেক্টরটা মানে হচ্ছে এইটা। তাহলে এই দুইটা ভেক্টরকে একটা থেকে যদি আমি আরেকটাকে এখন বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা এই নতুন যেই ভেক্টরটা সেই নতুন ভেক্টরটা পেয়ে যাব। তাহলে সেটা কত হয় দেখো, 9 - 3 আর হচ্ছে এদিকে কত হবে প্লাস 3 - 5j, 3 - 5j। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা কত আসবে, 6i minus 2j. হ্যাঁ এই ভ্যালুটা আসবে হচ্ছে 6i প্লাস মাইনাস 2j, 6i মাইনাস 2j। অর্থাৎ আমি এখান থেকে আসলে যেই ভেক্টরটা পেলাম, এখান থেকে আসলে আমি যেই ভেক্টরটা পেলাম সেটা হলো এইরকম যে 6i মাইনাস 2j। তার মানে দেখো পি কিউ যেই ভেক্টরটা আছে সেটা হলো 6i মাইনাস 2j। তাহলে ভালো কথা, আমি এটাকে লিখে ফেলি যে ভাই পি কিউ আপনার যে ভেক্টরটা আছে সেটা হলো 6i মাইনাস 2j। তো এখন দেখো এটার বের করার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যে আমি যদি পি থেকে কিউতে যাই, দেখো পি থেকে কিউতে গেছি, আমি এখানে কিন্তু পি থেকে কিউতে গেছি, খেয়াল করো আমি থেকে কোথায় গেছি, আমি পি বিন্দুটা থেকে কিউ বিন্দুতে গেছি। তার জন্যে আমি যদি একবারে বের করতে চাই তাহলে নিয়মটা হলো এরকম যে আমি কিউ এর স্থানাঙ্কগুলা থেকে পি এর স্থানাঙ্কগুলোকে বাদ দিব। অর্থাৎ দেখো 9 থেকে আমি 3 বাদ দিব আর 3 থেকে আমি 5 বাদ দিব। আবারও বলছি, কিউ এর স্থানাঙ্কগুলো থেকে আমি পি এর স্থানাঙ্কগুলোকে বাদ দিব। অর্থাৎ 9 থেকে আমি 3কে বাদ দিব আর 3 থেকে আমি 5কে বাদ দিব। তাহলে খেয়াল করে দেখো 9 থেকে 3কে বাদ দিলে কত হয় 6, এই যে 6i বসলো, আর 3 থেকে 5কে বাদ দিলে কত হয় -2, তাই -2j বসলো। এখন এখানে একটা জিনিস খুব মজার জিনিস, সেটা লক্ষ্য করে দেখো, এই যে 6i মাইনাস 2j আমি যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটাকে চলো আমরা একটু স্থানান্তর করে দেখি যে এই ভেক্টরটা আসলেই কি আমাদের ওই 6i মাইনাস 2jই কিনা, এই ভেক্টরটাকে আসলেই 6i মাইনাস 2j কিনা। দেখো এই ভেক্টরটাকে ধরে আমি যদি মূলবিন্দুতে নিয়ে আসি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই ভেক্টরটাকে আসলেই 6i মাইনাস 2j কিনা। খেয়াল করে দেখো বস, এইখানে কিন্তু আমরা দেখলাম যে এইটার কত 1 2 3, এই যে দেখি 1 2 3 4 5 6 আর দিকে -2। তার মানে এই যে পিকিউ যে ভেক্টরটা পেলাম এটা আসলে অরিজিনালি এটা কিন্তু 6i মাইনাস 2j এই ভেক্টরটাকেই নির্দেশ করছে। দেখো গ্রাফ থেকেও এটা এভিডেন্ট। ওকে, তাহলে আমরা এইখান থেকে যেটা বুঝলাম যে হচ্ছে কোনো ভেক্টরকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা অবস্থান ভেক্টর থেকে বের করতে পারি। তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি, শর্টকাটে আমাকে বলবা যে কিউপি ভেক্টরটা কত হবে, কিউপি নামক যে ভেক্টর সেই ভেক্টর সমান সমান কত লিখতে পারবা? কিউপি ভেক্টর, কিউ থেকে পিতে যাবা, -6i plus 2j. হ্যাঁ তাহলে কিভাবে আমি এটা করতে পারি দেখো, যদি আমি 3 থেকে, তখন কিন্তু যেহেতু পিতে লাস্টে গেছি তাই আমি কিন্তু 3 থেকে বাদ দিব 9কে, তারপরে লিখব i প্লাস আমি হচ্ছে 5 থেকে বাদ দিব 3কে, 5 থেকে বাদ দিব 3কে, এটা হচ্ছে জে। তাহলে এখান থেকে দেখো -6i প্লাস 2j। তো খেয়াল করে দেখো এটা কিন্তু অবভিয়াস, কারণ পিকিউ যেই ভেক্টরটা এটাকে তো উল্টালেই তো মাইনাস পিকিউ পাওয়ার কথা আমাদের, তাই না? পিকিউ নামক যে ভেক্টরটা আছে সেইটাকে যদি আমি উল্টাই তাহলেই তো আমাদের এই কিউপি ভেক্টর পাওয়ার কথা, বা কিউপি যে ভেক্টরটা আছে সেটাকে আমি যদি উল্টাই তাহলেই তো আমাদের পিকিউ ভেক্টরটা পাওয়ার কথা। তো বস খেয়াল করে দেখো এই যে -6 প্লাস 2j এই ভেক্টরটাকে -1 দিয়ে যদি গুণ দাও তাহলেই কিন্তু এই যে 6i মাইনাস 2j এই ভেক্টরটা আমরা পাই। এবং দেখি তাইলে এটাকে আসলেই উল্টালে কি ওরকমই দেখায় কিনা। দেখো এই ভেক্টরটাকে যদি আমি এখন উল্টাই লিখি, 180 ডিগ্রি ঘুরাবো, ঠিক 180 ডিগ্রি, খেয়াল করে দেখো এই যে ভেক্টরটা এটা খেয়াল করে দেখো কত হয়েছে, এটা কিন্তু -1 -2 -3 -4 -5 -6 +1 +2
এইটুকুই যে ধরো দাগের দেওয়ার ঝামেলার কারণে। কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছো যে একদম কিন্তু মানে খাপে খাপ মিলে যায়। ঠিক আছে? এটা হলো ভেক্টরের বিউটি, যে হ্যাঁ আসলেই সব কিছু যা পড়তেছি সব কিছু কিন্তু সেন্স মেক করে আর কি। ঠিক আছে? এক্সেলেন্ট। তাহলে আমরা এই জিনিসগুলা দেখলাম যে কিভাবে করে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে, স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যখন যাচ্ছি তখন আমরা ওই ভেক্টর ফর্মটা কি এটা বের করতে পারবো। ওকে, তাহলে অবস্থান ভেক্টরটা আমাদের ওখানে হয়ে গেল, আমরা ওইটা বুঝলাম যে অবস্থান ভেক্টর কিভাবে কি করব। এখন আসো আমরা হচ্ছে একটা ম্যাথ দেখে ফেলি। ম্যাথটা হচ্ছে এরকম, আমি একটু লিখে যাচ্ছি, তোমরাও আমার সাথে সাথে লিখে ফেলতে পারো। কোনো একটি গাড়ির দ্রুতি হলো 50 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -1। গাড়িটি এ মানে হচ্ছে আমাদের 2,1, গাড়িটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে 9,25, বি বিন্দুতে যাচ্ছে। কোনো একটি গাড়ির দ্রুতি 50 মিটার পার সেকেন্ড, গাড়িটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে। গাড়িটির বেগ নির্ণয় করো। খুবই চমৎকার একটা প্রবলেম, এটা চলো দেখে ফেলি। যে কোনো একটা গাড়ির দ্রুতি দেওয়া আছে, আমাদেরকে বলছে গাড়িটার বেগ কত হবে নির্ণয় করো। তার মানে কি বলতো, আমরা এই যে একক ভেক্টর থেকে আমরা যে জিনিসটা দেখেছিলাম যে ভাই তুমি যদি যে কোনো একটা ভেক্টরকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে চাও তাহলে তোমার কি লাগবে, তাহলে তোমার ওই ভেক্টরের মান জানা লাগবে এবং সেই সাথে তোমাকে একক ভেক্টরটা জানা লাগবে। একক ভেক্টর ইউনিট ভেক্টরটা কত এটা জানতে হবে, কোন দিকে, অর্থাৎ মানের সাথে দিককে গুণ দিতে হবে। তো খেয়াল করে দেখো আমাদেরকে বলছে দ্রুতি দেওয়া আছে, আমাদেরকে বেগ নির্ণয় করতে বলছে। তো খুব মজার ব্যাপার হলো আমরা কিন্তু এখানে চাইলেই এখানে যে এই ভিটা দেওয়া আছে এই ভিটাই কিন্তু আমাদের আসলে বেগের মানটাকে নির্দেশ করছে, তাই না? তাহলে আমরা এখানে 50 বসাতে পারি, এটা হচ্ছে আমাদের 50 এবং এর সাথে আমরা কি করব, একটা একক ভেক্টর গুণ দিব। এখন বলো তো আমরা কি এটা জানি যে হলো আমাদের এই গাড়িটা কোন দিকে রওনা দিচ্ছে, এটা কি আমরা জানি? এটা মানে আইডিয়া আমাদের বলে দিছে কিনা যে কোন দিক থেকে কোন দিকে রওনা দিচ্ছে? এ থেকে বি বিন্দুতে। এ থেকে A বি থেকে বিন্দুতে। B বিন্দুর দিকে। সাবাস। তাহলে এটা কিন্তু আমরা জানি যে ভাই আপনার এই গাড়িটা এ থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে। তো আমি মনে করলাম আমাদের এইটা হচ্ছে আমাদের এ বিন্দু এবং এইটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের বি বিন্দু সাপোজ। তাহলে বলো তো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 9,25। তাহলে এখান থেকে আমি যদি এই এ বিন্দু এবং বি বিন্দু এ থেকে বি এর দিকে যাচ্ছে ভেক্টরের, ভাই দেখো ভেক্টরে কিন্তু মান জানি, আমাকে দিকটা বের করতে হবে এবং দিকটা বলে দিয়েছে যে ভাই এ আর কোথাও না, এ থেকে অন্য কোথাও যায় না, কোন দিকে যায়, এ থেকে ঠিক বি এর দিকে যায়। এই যে এ থেকে আমি ঠিক বি এর দিকে যাচ্ছি, তাহলে যখন এরকম এ থেকে আমি ঠিক বি এর দিকে যাব তখন আমাকে কে বলতে পারবা এই এ বি ভেক্টরের মানটা কত, মানে এ বি ভেক্টর সমান সমান ভেক্টর রূপে প্রকাশ করলে সেটা কত হবে? 7 7i + 2bj। হ্যাঁ, এটা আমি কিভাবে পেলাম? এটা আমি হচ্ছে এই যে এইভাবে পেলাম। তাহলে এখান থেকে আমরা যেটা দেখছি 7i + 24j, এটা আমাদের এবি ভেক্টর। ঠিক আছে? তো দেখো এবি ভেক্টর আমি 7i + 24j পেলাম। এইটা বলো তো এবি এই ভেক্টরটার মান কি এক একক? তোমার কাছে কি মনে হয়? না ভাই, কেন, কি দেখে বুঝলা যে ভাই এটার মান এক একক না? এটার এই ভেক্টরের মান তুমি মান হলো বের করতে পারো। মান বের করে কিভাবে 25 একক কিভাবে ভাই। বের করে? হ্যাঁ, যে 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার এভাবেই তো আমরা মান বের করি। তবে মান তো আর এক একক না। এখন আমাকে বলো তো, আমাকে এখানে বলছে একক ভেক্টর বসাতে। তো আমি কি এখানে কখনো 7i প্লাস 24 যে বসাতে পারবো? না ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন এটার প্রসঙ্গ আসলো? কেন 7i + 24 যে বসানোর কথা বললাম? কারণ আমরা বলছিলাম যে ভেক্টরটা কোন দিকে গতিশীল? A থেকে B এর দিকে গতিশীল। আমরা দেখলাম A থেকে B তে কোন ভেক্টরটা কাজ করছে? দেখলাম 7i + 24। এই ভেক্টরটা দিয়ে আমি বুঝাতে পারি যে ভেক্টরটা A থেকে B পর্যন্ত গেছে। তাহলে এই যে 7i + 24 যে
এইটা তো আমাদের একটা ভেক্টর, এই ভেক্টরের সাথে কিন্তু ওর মানও আছে, ওর দিকও আছে। কিন্তু আমাদের তো বস এত কিছু জানার দরকার নেই, আমাদের তো এত কিছু লাগবে না। আমাদের কি লাগবে? আমাদের লাগবে যে ভাই আপনার একটা ফুল ভেক্টর ফর্ম বের করতে বলছে, বেগ একটা ভেক্টর রাশি। তো আপনাকে বলছে যে ভেক্টরটা বের করতে, তো আপনি কিন্তু মান লেখছেন ঠিক আছে, কিন্তু দিক লাগবে। তাহলে এই দিকটা এই ভেক্টরের দিকে, তাহলে আমি যদি এইটাকে এভাবে করে রেখে দেই, এই 7i প্লাস 24 জেকে এভাবে করে রেখে দেই, তাহলে আমি যে ভেক্টর ফর্মটা পাবো সামথিং i প্লাস সামথিং জে পাবো, ওই ভেক্টর ফর্মটা কিন্তু যেই মানটা থাকবে ওইটা কিন্তু ভেক্টরের মান 50 হবে না আর, ওই বেগের মানটা কিন্তু আর 50 পাবো না, কারণ এই 50-এর সাথে কিন্তু এই ভেক্টরের যে মান সেটাও কিন্তু গুণ হয়ে যাবে। এই কারণে আমাদেরকে একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে। তো একক ভেক্টরটা আমি পাবো কিভাবে? একক ভেক্টরটা পাবো কিভাবে? ভাগ করে ভাইয়া। হ্যাঁ, তার মান এইটাকে দ্বারা আমি ভাগ যদি করা। তার মান দিয়ে ভাগ মান করা। দিয়ে ভাগ করে দেই, তাহলেই কিন্তু আমি এই একক ভেক্টরটা পাবো। এক্সেলেন্ট। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই যে 50, খেয়াল করে দেখো এখানে 50 ইন্টু যেটা পাচ্ছি 7i প্লাস 24j, আর নিচে থাকবে হলো গিয়ে 25। তো এখান থেকে আমরা কিন্তু 25 আর 50 কাটাকাটি করে যদি 2 হয়, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভেক্টর ভি ভেক্টরের যে মানটা সেইটা হলো এইরকম আসছে, 14i প্লাস 48j। এখন আমরা বলো তো দেখি, এই যে এই ভ্যালুটা আমরা পেলাম, এই যে এই ভ্যালুটা আমরা পেলাম, এই ভ্যালুটার যদি আমি এটাই কিন্তু আমাদের বেগটাকে নির্দেশ করছে, পুরাপুরি ভেক্টর আকারে বেগটাকে আমি প্রকাশ করলাম এখানে, পুরাপুরি ভেক্টর আকারে যে 14i প্লাস 48j। এখন বলো তো এই যে ভি ভেক্টরটা আছে, এই ভি ভেক্টরের আমি যদি মান বের করি তাহলে কি হবে? 50 14 মিটার পার সেকেন্ড। হ্যাঁ ঠিক, এটা কিন্তু আমার আর বোকামি করে আলাদা করে করার দরকার নাই, কারণ আমি এখানে তো মান যেটা 50 ছিল সেটাকে রেখেই এর সাথে একটা একক ভেক্টরকে গুণ দিছি। তাহলে ডেফিনেটলি যা খুশি তাই করো তুমি, 50 ইউনিটই কিন্তু তোমার থাকবে। বিশ্বাস না হলে এটা হিসাব করে দেখো, এটার মান কিন্তু পাবা 50। তাহলে আমাদের এটা এমন একটা ভেক্টর যেটার মান 50 এবং দিকটা হলো এই এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এরকম টাইপের প্রবলেমগুলো কিন্তু দেখে রাখতে পারলে খুব খুব ভালো হয়। আচ্ছা, এখন আসো আমরা যেই টপিকটাতে যাব সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর যেগুলা দেওয়া আছে সেই ভেক্টরটাকে কিভাবে আমরা খুব সহজে ইয়াতে প্রকাশ করতে পারি, ম্যাথমেটিক্যাল ফর্মে প্রকাশ করতে পারি। কোনো একটা ভেক্টর ধরো আমার কাছে আছে, এই ভেক্টরটাকে আমি চাচ্ছি যে ম্যাথমেটিক্যাল ফর্ম অর্থাৎ কে এরকম একটা ফর্মেটে আমি এটাকে প্রকাশ করতে চাচ্ছি। যেমন মনে করো যে হলো আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে, যেই ভেক্টরটা হলো এ ভেক্টর সমান সমান, এ ভেক্টর সমান সমান ধরো বলে দিছে 2i প্লাস 3j, এরকম একটা ভেক্টর আমাদের কাছে আছে। এবং আরেকটা ভেক্টর আছে ধরো বি, এই বি ভেক্টর সমান সমান ধরো বলে দিছে 5i মাইনাস জে, এরকম একটা ভেক্টর। সি একটা ভেক্টর আছে, এই সি ভেক্টরটা হচ্ছে সাপোজ এরকম মাইনাস 7i প্লাস 2j, এরকম একটা ভেক্টর। তাহলে বলো তো এইরকম যদি আকারে কিছু ভেক্টর প্রকাশ করা থাকে, এইভাবে করে যদি কিছু ভেক্টর আমাদের প্রকাশ করা থাকে, তাহলে আমরা কি চাইলেই এই তিনটা ভেক্টরের লব্ধি করতে পারবো? কিভাবে পারবো? আমরা কিন্তু লব্ধি সমান সমান জানি যে ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগ কিভাবে হয়? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, অর্থাৎ এটা সমান সমান আমরা এখান থেকে পাবো আয়ের সহগগুলাকে যোগ দিব, আয়ের সহগগুলাকে যোগ দিব এবং জে এর সহগগুলাকে যোগ দিব, অর্থাৎ 3 মাইনাস 1 প্লাস 2j। তাহলে এখান থেকে যেটা আসছে এটা যাই হোক 0i, আর এখানে আসছে হলো প্লাস 3 নাকি কত, 5 4 প্লাস 4j। 4j। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এই তিনটা ভেক্টরের লব্ধির মান বের করে ফেলতে পারলাম। তো আমাদের অনেক সময় এরকম ঘটনা দেখা যাবে যেখানে আমাদেরকে 3টা 4টা ভেক্টরের লব্ধি বের করতে বলবে, 3টা 4টা ভেক্টরের লব্ধি বের করতে বলবে। তো এরকম যখন কেস আসবে তখন আমরা যেটা করব যে ভাই 3টা 4টা ভেক্টরের যদি লব্ধি বের করতে হয়, তাহলে প্রতিটা ভেক্টরকে আমরা এইভাবে করে প্রকাশ করব, আইজে আকারে প্রকাশ করব। তো একবার যদি আমরা এরকম আইজে আকারে প্রকাশ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভেক্টরের লব্ধি করা একদম ডাল ভাত, একেবারে ডাল ভাত। কিন্তু আমি তোমাদেরকে যেটা রিকমেন্ড করব যে এইচএসসিতে তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করবা না, আমি এখন যে প্রসেসটা শিখাচ্ছি। এইচএসসিতে সাধারণত 3টা ভেক্টরের লব্ধি দেয় না, নর্মালি 2টা ভেক্টরের লব্ধি দেয়। তুমি টেস্ট পেপার খুললে দেখতে পারবা যে আমাদের 3টা 4টা 5টা ভেক্টরের লব্ধি করা লাগছে না, 2টা ভেক্টরের লব্ধি করতে বলবে। সেই ক্ষেত্রে ওই ভেক্টরের সামান্তরিক সূত্র যেটা, সেইটাই তোমরা অ্যাপ্লাই করবা।
কিন্তু আমি এটা তোমাদেরকে জাস্ট একটু দেখায় রাখছি যাতে করে তোমরা হচ্ছে আগের থেকেই প্রস্তুত থাকো অ্যাডমিশনের জন্য, কারণ অ্যাডমিশনে এই অঙ্কগুলা ভেক্টরের যে অনেকগুলা যোগ এগুলা যদি এভাবে করে করো বুঝো, অনেকগুলা প্রবলেম খুব ইজিলি সলভ হয়ে যাবে। ইভেন তোমার হচ্ছে নিউটনীয় বলবিদ্যায় ও ভরবেগের কিছু অঙ্ক আছে যেগুলো দ্বিমাত্রিক তলে হয়, ওরকম কিছু অঙ্ক খুবই সিম্পলি তুমি কিন্তু এটা কাভার করে ফেলতে পারবা। ঠিক আছে, তো আমরা ওই পারপাসে আগাচ্ছি যে যাতে করে অ্যাডমিশনের সময় আমাদের এটা একটু কাজে লেগে যায়। আর তাছাড়া আমরা হচ্ছে এখন জাস্ট শিখে রাখবো, কিন্তু এটা এইচএসসি পরীক্ষায় অ্যাপ্লাই করাটা একটু রিস্কি, কারণ তোমাদের বইতে এই নিয়মটা নাই, কিন্তু 100% এটা কারেক্ট মেথড যা শিখাবো এখন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বইতে যেহেতু এভাবে করে করা নাই, সেই জন্যে আমি একটু ভয় পাই এটাকে সাজেস্ট করার জন্য। কিন্তু আমাদের দেখো কেন এত কথা বলছি, আমাদের কিন্তু যখন অঙ্কগুলা থাকে তখন কিন্তু আমাদের এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর কখনো এভাবে দেওয়া থাকে না। আমাদেরকে বলা থাকে এভাবে যে একজন লোক সে হলো পূর্ব দিক বরাবর 10 মিটার গেল, তারপর উত্তর দক্ষিণ দিকে সে 50 মিটার গেল, তারপর দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 70 মিটার গেল, তার সরণ নির্ণয় করো। এইরকম টাইপের প্রশ্ন থাকে। তো যখন এরকম টাইপের প্রশ্ন থাকবে তখন কিন্তু আমাদেরকে এরকম সুন্দর মতো আইজে আকারে প্রকাশ করা থাকবে না। খেয়াল করে দেখো, বলে দিচ্ছে একটা ভেক্টর যে পূর্ব দিকে 10 মিটার গেছে, তারপর আমাদেরকে বললো যে দক্ষিণ পূর্ব দিকে এত মিটার গেছে, তারপর বললো পশ্চিম দক্ষিণে এত মিটার গেছে। তার মানে কিন্তু আমরা হচ্ছে এই ভেক্টরগুলো আলাদা আলাদা করে কত আই কত জে সেটা আমাকে ম্যানুয়ালি বের করে নেওয়া লাগবে। আমি কিন্তু ডিরেক্টলি আমাকে কেউ এরকম সুন্দর মতন ভাত মাখাই দিবে না যে ভাই খালি গেল। হ্যাঁ, এইটা হচ্ছে গিলার কাজ, কিন্তু ভাতটা মাখায় নেওয়া আমাদের করতে হবে আর কি। তো ভাত এভাবে কেউ মাখায় দিবে না একদম, এই যে 2i+3 যে প্রত্যেকটা ভেক্টর এভাবে দিল তারপর বললো লব্ধি বের করো, আহারে এরকম হবে না। আমাদেরকে যেটা করতে হবে, ওই যে ভেক্টরটা প্রশ্নে বলা আছে যে হলো কোনো একটা গাড়ি সেটা হলো এই পূর্ব উত্তর দিকে 30 ডিগ্রি কোণে এত মিটার দূরত্ব গেল, তাহলে এই যে একটা স্টেটমেন্ট দিল বাংলাতে, একটা স্টেটমেন্ট এর একটা ভেক্টর রাশিকে প্রকাশ করলো, আলাদাভাবে তার মান বলে দিল এবং আলাদাভাবে তার দিক বলে দিল যে উত্তর দক্ষিণ দিকে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এই যে একটা স্টেটমেন্ট দিয়ে দিল, এইটা তো একটা ভেক্টর রাশি, মানও বলে দিছে, দিকটাও একদম ফিক্স করে দিছে। তাইলে এইটা যে বাংলা ভাষায় বলল, এইটাকে আমরা এখন চাই যে এটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে, অর্থাৎ ওই ভেক্টরটাকে আমরা চাচ্ছি আই জে এই ফরম্যাটে নিয়ে আসতে। তাইলে সেটা আমরা কিভাবে করে নিয়ে আসবো এখন ওইটা শিখব। তাহলে আমাদের অঙ্কগুলা করা অনেক অনেক সহজ হবে। তাহলে কি শিখব এখন? আমরা শিখব যে হচ্ছে ভেক্টর রূপে প্রকাশ, ভেক্টর রূপে প্রকাশ। ঠিক আছে, কিভাবে আমরা কোনো ভেক্টর মানে যে কোনো ভেক্টরকে যেটা বাংলাতে বলা আছে বা ছবি আকারে দেওয়া আছে সেটাকে আমরা কি করে আই জে আকারে প্রকাশ করব সেটা আমরা জানতে চাই। তো এটা আমাদের পারপাস। তো এটা জানার জন্য আমাদের দুইটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে আমাদের জানা লাগবে উপাংশ, 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 উপাংশ কিভাবে করে নির্ণয় করে, এবং আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে কিভাবে করে আমাদের ওই যে আই জে এইগুলার মানে কি এবং এগুলা দিয়ে আসলে কিভাবে করে ভেক্টরটা আঁকে। যে ধরো আমি তোমাকে বললাম যে ভাই 2i+3 যে এই ভেক্টরটা মানে কি, তুমি অলরেডি বলছো যে ভাই এই ভেক্টরটা মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক, তার মানে ভেক্টরটা হলো এইরকম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এইভাবে করে আমরা কিন্তু একটা ভেক্টর রূপে প্রকাশ করতে পারছি। তো এই দুইটা জিনিস আমাদের জানা লাগবে যে কোনো একটা ভেক্টরকে ভেক্টর রূপে প্রকাশ করার জন্য, রাইট? তাহলে সেটা কিভাবে করব চলো দেখি। যে উপাংশের ব্যাপারে আগে আসি, যে আমরা কিভাবে করে উপাংশ বের করব। মনে করো তোমাকে কেউ বলল যে ভাই এই দিক বরাবর আমাদের একটা ভেক্টর আছে, তো ভাই আপনি এই দিক বরাবর এই ভেক্টরটার মানে এই ভেক্টরটার এই দিক বরাবর একটা উপাংশ বের করে দেখান তো। তাহলে এইটা যদি আমাদের থিটা হয়, এটা যদি আমাদের থিটা হয় এবং এই ভেক্টরটা যদি হয় পি ভেক্টর, তাহলে আমাদের এই পি ভেক্টরটার সাদা দিক বরাবর যে উপাংশটা হবে সেটা বের করার জন্য আমরা এই পি এর যে মাথাটা, সেই মাথাটা থেকে সাদা দাগটার উপর একটা লম্ব টানবো, একটা জাস্ট লম্ব টানবো, পি এর মাথা থেকে সাদা দাগটার উপর একটা লম্ব টানবো। তাহলে লম্ব টানার পরে আমাদের এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্বটা হবে, এখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্বটা হবে, এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে লম্ব অভিক্ষেপ। দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে লম্ব অভিক্ষেপ। আর যদি আমি এই দিকের ভেক্টরটা নির্দেশ করি, যেমন দেখো এই যে এই ভেক্টরটা, এটা পি এর দিক বরাবর মানে এইটার এদিক বরাবর যে যেই ভেক্টরটা আছে এইটাকে আমরা বলি হচ্ছে উপাংশ, এবং এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে পি কস থিটা, এটার মান হবে হচ্ছে পি কস থিটা। তো খেয়াল করে দেখো উপাংশটা আমরা কিভাবে লিখি। যেই দিক বরাবর আমি উপাংশ বের করতে চাচ্ছি, আগে আমাকে ওই পি ভেক্টরটার বা ওই ভেক্টরটার সেদিক বরাবর আমাকে একটা অ্যাঙ্গেল বের করতে হবে, যে ভাই আপনি কত ডিগ্রি কোণে
উপাংশ বের করতে চাচ্ছেন, পি ভেক্টরের কত ডিগ্রি কোণে আপনি উপাংশ বের করতে চাচ্ছেন। তো আমি পি ভেক্টরের থিটা ডিগ্রি কোণে উপাংশ বের করতে চাচ্ছি। ফাইন, তাহলে আমরা এখানে কি লিখব, যে পি ভেক্টর মানে মূল ভেক্টরটা আর কোসাইন থিটা। হ্যাঁ, অর্থাৎ যার সাথে কোণ তার সাথে কজ, যার সাথে কোণ তার সাথে কজ, আর কোনো আলাপ নাই। তাহলে এটা হচ্ছে উপাংশ বা লম্ব অভিক্ষেপের মান বের করার হচ্ছে মেইন তরিকা। আর যদি আমাদের এখানে তোমার হলো আমি এটাকে উপাংশ আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের এই দিক বরাবর একটা একক ভেক্টরের সাথে এটাকে আমার গুণ করা লাগবে, কারণ ভেক্টর তো, উপাংশ হচ্ছে একটা ভেক্টর আর লম্ব অভিক্ষেপ হলো স্কেলার, উপাংশের মানটাই হলো লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, গুড। এই বুঝতেছো বস? জি ভাইয়া। জি ভাইয়া। থ্যাংক ইউ। তাহলে আমরা যে কোনো ভেক্টরের কিন্তু উপাংশ বের করতে পারবো যদি আমরা কোন দিকে বের করতে হবে এটা জানি। যে ভাই আপনারা বললো এই দিক বরাবর এই একটা ভেক্টর আছে, আপনি হলো আমাদেরকে এই দিক বরাবর একটা উপাংশ বের করে দেন ওই ভেক্টরের, অর্থাৎ এই ভেক্টরটার এই দিক বরাবর কত প্রভাব আছে সেটা আমি যদি জানতে চাই, তাহলে জাস্ট আমাকে এই থিটাটা জানা লাগবে, এবং এটার মান যদি জানি, জাস্ট এই দিকের উপাংশটা কত হবে, উপাংশটা হবে হচ্ছে ওই পি কস থিটা। এই আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমি জানি এখন, তাহলে দেখো আমরা যেগুলো আমাদের জানা দরকার ছিল সেগুলো আমরা কিন্তু আসলে অনেকটা বের করে ফেললাম, যে উপাংশ কিভাবে করে বের করতে হয়। এখন আমি একটা টেকনিক দেখাচ্ছি, যে বলো তো, যদি আমাদের এইরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, এইরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, সাপোজ এটা হচ্ছে এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, হ্যাঁ এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, তাহলে এদিক বরাবর যদি একটা ভেক্টর কাজ করে এবং মনে করো এইটা হলো গিয়ে আমাদের থিটা, থিটা না, এটার নাম আমি দিলাম 30 ডিগ্রি। আচ্ছা, এটাই আমি পরে আসি। বলতো এই ভেক্টরটা যদি আমাদের পি ভেক্টর হয় এবং আমি যদি এটাকে বলি পি ভেক্টরটা সমান সমান হলো 2i প্লাস 3j, তাহলে বলতো এই 2 মানে কি বোঝায় আর 3 মানে কি বোঝায়? 2 মানে কি বোঝায়? এক অক্ষ বরাবর 2 ঘর এবং y অক্ষ হ্যাঁ, বরাবর 3 এক্স ঘর। অক্ষ মানে 2i বলতে যেটা বোঝায় যে এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত, 2i মানে এটাই বোঝায় যে এক্স অক্ষ বরাবর ওর উপাংশ কত, আর 3j মানে বোঝায় ওই পি ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, তাই তো? তার মানে দেখো আমরা এখানে i এর সাথে কাকে লিখব, i এর সাথে লিখব হলো ওই পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশকে, আর j এর সাথে আমরা লিখব ওই পি ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর উপাংশকে। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি বুঝে থাকি যে ঠিক আছে এভাবে করে আমরা প্রকাশ করব, তাহলে এখন দেখো আমরা যদি র্যান্ডম একটা ভেক্টর নেই, সাপোজ র্যান্ডম একটা ভেক্টর হলো এরকম, যে র্যান্ডম একটা ভেক্টর হলো এরকম যে ভেক্টরটা একটা নির্দিষ্ট মান আছে, ডেফিনেট একটা মান আছে, যে সাপোজ এটা আমাদের একটা ওপি ভেক্টর, এবং এই ওপি ভেক্টরটা হচ্ছে এটার যে মান, সেই মানটা আমাদেরকে বলে দিছে সাপোজ 10 ইউনিট। ঠিক আছে, এই মানটা আমাদেরকে বলে দিছে সাপোজ 10 ইউনিট, এবং আমাদেরকে এটাও বলে দিছে যে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হলো গিয়ে 30 ডিগ্রি। তাহলে এখন বলো তো আমরা এইখানে যদি ওপি ভেক্টর হিসেবে এটাকে প্রকাশ করতে চাই আই যেতে, তাহলে আমরা এখানে সামথিং আই লিখবো আর সামথিং জে লিখবো, তাই না? সামথিং আই লিখবো, সামথিং জে লিখবো। এখন বলো তো আই এর সাথে এখানে কত বসবে আর জে এর সাথে এখানে কত বসবে, আগে বলো। হ্যাঁ, আই এর এখানে কত বসবে, ভেঙে ভেঙে বলো। আই এর এখানে বসবে হচ্ছে যে আমাদের 10 এই, 30 হ্যাঁ থ্যাংক ইউ, আমাদের এখানে বসবে যে 10 এর এই এক্স অক্ষ বরাবর ভাই উপাংশ কত, এই 10 এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা কত, 10 cos 30 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি, যে ভাই 10 cos 30 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি আই। এবং বলো তো এই দিক বরাবর যে উপাংশটা, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, এই ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কত হবে? 10 sin 30 degree হ্যাঁ, তাহলে আমি এখানে যেটা লিখব 10 sin 30 ডিগ্রি। আচ্ছা 10 সাইন কিভাবে আসলো, যে আমরা বুঝতে পারছি যে হলো এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস 30, তাহলে 90 মাইনাস 30 হচ্ছে, আমরা যখন 90 মাইনাস 30 যখন থাকবে তখন এইটা আসলে কি হবে, যে cos 90 মাইনাস 30, এই যে 10 cos 90 মাইনাস 30, যে আমরা এখানে অ্যাঙ্গেলটা নিছি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে 10 cos 90 মাইনাস 30 ডিগ্রি যখন 90 চলে আসে তখন এটাকে আমরা কিভাবে রিপ্লেস করি, 90 sin 30 হয়ে যাবে তখন, তাই না? 90 থাকলে তো এটা কসটা সাইন হয়ে যায়, কটটা ট্যান হয়ে যায়। তো
তো এই জন্য এখানে সাইন 30। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে 10 cos 30i প্লাস 10 sin 30 ডিগ্রি জে। তো খেয়াল করে দেখো আমাদের মান দেওয়া ছিল, কোণ দেওয়া ছিল। আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে ভেক্টরটাকে কিভাবে করে প্রকাশ করব সেই প্রকাশটা আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম, যে হলো কত i প্লাস কত জে। আচ্ছা, এটা কি বুঝতে পারছি কিভাবে করলাম? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। এইবার আসো আমরা দেখি যে হচ্ছে যদি এইরকম কেস হয়, এরকম কেস হয় যে আমাদের ভেক্টরটা এই দিক থেকে নাই, এখন এই দিক বরাবর আছে। আমি এখন একটা করছি আর তোমাদেরকে পরে বাকি দুইটা এক্সারসাইজ হিসেবে দিয়ে দিব। যে মনে করো আমাদের এই দিক বরাবর একটা ভেক্টর রাশি কাজ করছে। তো এই ভেক্টর রাশিটার মান হচ্ছে, সাপোজ বলে দিলাম এটা হলো 20 ইউনিট, এটার মান হচ্ছে 20 ইউনিট। এই ভেক্টরটার নাম দিলাম এটা হলো আমাদের বি ভেক্টর। এবং এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা মনে করলাম এটার সাথে দেওয়া আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমি তোমাকে একটা নিয়ম শিখাই দিচ্ছি। ভেক্টরের ওই আইজেকে ফর্মে প্রকাশ করা এটা অনেক 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 উপায়ে করা যায়, কোনো সমস্যা নেই, আসলেই তুমি অনেক উপায়ে করতে পারবা। কিন্তু আমি এখানে যে টেকনিকটা দেখাচ্ছি জাস্ট এইটা ফলো করবা। এটা ফলো করলে তোমার ভুল হবে না এবং টেকনিকটা খুবই সহজ, প্লাস মাইনাস নিয়ে কোথাও কোনো ঝামেলা হবে না। বলো তো, দেখেই তো বোঝা যাচ্ছে যে এই যে বি ভেক্টরটা যেটা লেখা আছে, এই বি ভেক্টরের বলো তো এক্স অক্ষের পজিটিভ দিকে উপাংশ না নেগেটিভ দিকে উপাংশ? নেগেটিভ দিকে। আর ওয়াই অক্ষের? ওয়াই অক্ষের পজিটিভ দিকে। পজিটিভ দিকে। তাহলে দেখো বি যেই ভেক্টরটা আসলে ছিল, এই বি ভেক্টরটা কিন্তু সামথিং মাইনাস, মানে মাইনাস সামথিং আই প্লাস সামথিং জে, এরকম টাইপের একটা ফর্মেটে এটা আসার কথা। কিন্তু আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার বুদ্ধি খরচ করে এখানে মাইনাস সাইন বা এখানে প্লাস সাইন কি হবে সেইটাকে আমি দেখব না, যে ভাই এর সামনে কি মাইনাস হবে না প্লাস হবে, এটা আমি আমার বুদ্ধিতে করব না। এটা আমি এই দায়িত্বটা দিয়ে দিব ম্যাথকে, যে ভাই ম্যাথ তুই হচ্ছে আমাকে এটা করে দে, যে সামনে কি মাইনাস হবে নাকি প্লাস হবে। তো সেটার জন্য যে টেকনিকটা হবে সেটা আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি। দেখো, সেটা হলো এরকম যে আমরা লিখব 20 cos সামথিং আই আর প্লাস 20 সাইন সামথিং জে। তো ভাই খেয়াল করে দেখো এখানে সব সময়ের জন্য এই 20 এর জায়গাটাতে কি বসছে? 20টা হচ্ছে আমাদের ভেক্টরের মানটা, আর কজের সাথে সবসময় আই এবং সাইনের সাথে সবসময় জে। এখন এটা হলো আমার টেমপ্লেট, আমার ফরম্যাট। আমি সবসময় এইভাবে করে রেখে যদি করি তাহলে আমার ভুল যাবে না এবং তোমাদের কখনো ভুল যাবে না। কিন্তু কেউ যদি এখানে সাইন দিয়ে করে, এখানে তখন কজ দিয়ে করে, করতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তখন আমি এখানে যে অ্যাঙ্গেল বসাচ্ছি ওরা তখন এখানে অন্য একটা অ্যাঙ্গেল বসাবে, এই যা। কিন্তু আমি সবসময় এই টেমপ্লেটটা ফলো করব, যে আমাদের মান এইটা এবং তারপরে কজ সামথিং আই প্লাস 20 বা মান ওইটা সাইন সামথিং জে, সবসময় কজের সাথে আই সাইনের সাথে জে। এবং অ্যাঙ্গেল কোনটা নিব খেয়াল করো, অ্যাঙ্গেলটা হবে এক্স অক্ষের যে ধনাত্মক দিক, এক্স অক্ষের যে ধনাত্মক দিক, সেই ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, এই ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের কোনটা কত? বলো তো দেখি, অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের অ্যাঙ্গেলটা কত? 150। 150 ডিগ্রি। তাহলে আমি এখানে সব সময় যেটা করব, এইভাবে করে অ্যাঙ্গেলটা নিব, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ। কোনটা কিভাবে নিব আমি এটা লিখে দিচ্ছি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে করে আমরা সব সময় অ্যাঙ্গেলটাকে চুজ করব, ঠিক আছে? এটা এটা সব সময়ের জন্য তাই হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে এইখানে অ্যাঙ্গেলটা এটাই হবে, এই অনুযায়ী বসাইছি, এইখানেও একই এই অনুযায়ী বসাইছি। তার মানে দেখো তোমার এই আইজেতে কনভার্ট করার জন্য তোমার কাজ হবে জাস্ট একটা, তোমার কাজ হবে যেই ভেক্টরই দেয়া থাকুক না কেন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওইটার অ্যাঙ্গেল কত সেটা বের করা। তাহলে আসো আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি। মনে করো আমাদেরকে এইরকম একটা ইয়া দেওয়া আছে, তাহলে এরকম একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, আমাদেরকে বলে দিল যে এইখানে যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার মান হচ্ছে 30 ইউনিট। 30 ইউনিট, এটা মিটার পার সেকেন্ড হতে পারে, মিটার হতে পারে, যা কিছু হতে পারে। এবং এই ভেক্টরটা হলো আমাদের আমাদের এই যে এইটার সাথে বলে দিছে ধরো এটা হলো 60 ডিগ্রি। এবং এই ভেক্টরটা যদি সি ভেক্টর হয় তাহলে তোমরা আমাকে একটু ইয়াতে লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও তো সি ভেক্টর সমান সমান কত হবে, তাড়াতাড়ি লেখো সি ভেক্টর সমান সমান কত হবে। এবং আমি এই একই ইয়াটা নিয়ে যাই, সি ভেক্টর সমান সমান কত হবে, এটা আছে মনে করো 30 ডিগ্রি। হ্যাঁ, একজন লিখছো আজমাইন, এটা হচ্ছে 30 cos 210 ডিগ্রি, 30 cos 210 ডিগ্রি। এটা লিখে রাখলেই কি হবে? এটা তো
এক্স অক্ষ বরাবর উপাংশটা লিখছি, একই সাথে আমাকে কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপাংশটাও লিখতে হবে। তাহলে আমি টেমপ্লেটটাকে বসায় ফেলি। টেমপ্লেটটা কি? মান বসবে আগে 30, তারপরে হচ্ছে cos সামথিং i প্লাস 30 sin সামথিং j। তাহলে এখানে আমরা খেয়াল করব কি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে আমাদের অ্যাঙ্গেলটা কত। তাহলে ভাই এই অ্যাঙ্গেলটা আসলে কত? এটা হলো আমাদের 270 থেকে 60 বাদ দিব। এই যে এটা 90, এটা 180, এটা 270, এটা 360। তাহলে 270-এ গিয়ে এই যে এটা 180, এটা 270, এখান থেকে আমি 60 বাদ দিব। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে হচ্ছে 210 ডিগ্রি। তাহলে 210 ডিগ্রি আই আর এখানে হচ্ছে 210 ডিগ্রি জে। ঠিক আছে? এবং আমি মনে করলাম আমাদের ডি যে ভেক্টরটা এটা হচ্ছে 15 মান, এটার মান হচ্ছে 15 ইউনিট। ঠিক আছে? তাহলে এখানে ডি যেই ভেক্টরটা, সেই ডি ভেক্টর সমান কত? হ্যাঁ, 8-9 জন অ্যান্সার দিছো, আমি একটু দেখছি। ডি যেই ভেক্টরটা সেটারও আমি যদি টেমপ্লেট বসাই ফেলি তাহলে এটা কত হবে? ডি ভেক্টরটা হবে এরকম যে 15 cos সামথিং i প্লাস 15 sin সামথিং j। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা ভুলে কিন্তু তুমি 30 ডিগ্রি বসায় ফেলতে পারো। জাস্ট আমাকে একটু চ্যাটে জানাও তো এখানে অ্যাঙ্গেলটা কত হবে ডি এর ক্ষেত্রে? হ্যাঁ, জয়ী ভেরি গুড আপু, ঠিক অ্যান্সার। আজমাইন ভেরি গুড। 330। অদিতি গুপ্তা ভেরি গুড, ভেরি গুড। তৌহিদ, আনিকা, সারোয়ার, লাবিব আব্দুল্লাহ, মিম, পুষ্প, আজমাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে 360 থেকে যদি আমি 30 বাদ দেই তাহলে কত হবে? এই পুরো অ্যাঙ্গেলটা কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ। ভাই এই অ্যাঙ্গেলটা আসলে কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 330 ডিগ্রি। 330 ডিগ্রি। তাহলে এখানে সিম্পলি আমরা কিন্তু 330 ডিগ্রি বসায় ফেলবো। এখানেও সিম্পলি আমরা কিন্তু 330 ডিগ্রি বসায় ফেলবো। গুড। তাহলে দেখো আমরা এখন যদি বলো তো যে কোনো ভেক্টর তোমাকে দিয়ে দেয়, তুমি যদি একবার ছবিটা ড্র করতে পারো তাহলে কোনো ভেক্টর কি এই 4টা কোয়াড্রেন্টের বাইরে থাকবে? না ভাইয়া। কখনোই কিন্তু এই 4টা কোয়াড্রেন্টের বাইরে কখনোই আমরা কোনো ভেক্টর পাবো না। লাইক দেখো যদি এরকম হয়, আমাদের ভেক্টরটা এইরকম যদি থাকে তাহলে আমরা কোন কোয়াড্রেন্টে আছে এটা বোঝার জন্য কি করব? এটা বোঝার জন্য আমরা সবসময় ভেক্টরের আদি বিন্দু যেটা সেখানে আমরা একটা XY কোঅর্ডিনেট স্থাপন করে ফেলবো। XY কোঅর্ডিনেট স্থাপন করে ফেলবো। তাহলে এটা বোঝাই যাচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে। যদি আমরা এইরকম একটা ভেক্টর পাই, বলো তো এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। কারণ আমরা হচ্ছে এখানে ওই আদি বিন্দুতে একটা স্থাপন করে ফেলবো। সবসময় আদি বিন্দুতে XY কোঅর্ডিনেট স্থাপন করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তো জানবোই, কারণ বাংলাতে যখন লেখা থাকবে তখন অবশ্যই তোমাকে মান আর দিক আলাদা আলাদা বলা থাকবে। সেই অনুযায়ী আমরা জাস্ট এখানে ভ্যালুগুলা ইনসার্ট করব এবং তাহলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে? ভ্যালুগুলা জাস্ট বসাতে হবে। তো এখন এইটা তোমার একটা সাহস পাওয়া উচিত যে ভাই যে কোনো ভেক্টর, আপনি 2D-তে যে কোনো ভেক্টর আমাকে দেন, আমি এই ভেক্টরের i, j এর কনভার্সন কেমন হবে, কত হবে সেটা আমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, এখন আসো আমরা জাস্ট একটা ম্যাথ করব আজকে, করে শেষ করে ফেলবো। সেটা হলো ম্যাথটা এরকম, আমি ম্যাথটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে ফেলো। ম্যাথটা হচ্ছে এই: একজন লোক পূর্ব দিকে 10 মিটার দূরত্ব গেল। সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে 12 মিটার, তারপর সেখান থেকে দক্ষিণে 60 কোণে 20 মিটার গেল। লোকটির সরণ নির্ণয় কর। এই হচ্ছে আমাদের কিন্তু প্রশ্ন। একজন লোক পূর্ব দিকে 10 মিটার দূরত্ব গেল। তো ভাই এরকম পূর্ব পশ্চিম দিয়ে যখন কোনো ম্যাথ থাকবে তখন আমাদের সবার আগে যেই কাজটা হবে সেটা হচ্ছে আগে আমরা সবার আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে একটা ম্যাপ এঁকে ফেলবো। এবং এটা আঁকার জন্যে যেটা আমি সাজেস্ট করব, সবসময় মনে রাখবা উতে উত্তর, উপরে উত্তর, এই উপরের অংশে উত্তর হবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, আর ডান পাশে হবে পূর্ব, বাম পাশে হবে পশ্চিম। ঠিক আছে? এরকম হবে। এখন এইটা আমরা কি করব দেখো, আমাদের যেই ডেটাগুলো দেওয়া আছে এগুলা কিন্তু মান হিসাবে বলা আবার দিক হিসেবে বলা। তো আমরা এই লাইনগুলো পড়ে আমরা এখানে ভেক্টরগুলোকে আঁকার চেষ্টা করব। এবং খেয়াল রেখো যে 10 মিটারের দৈর্ঘ্য যত বড় হবে 12 মিটারের দৈর্ঘ্য কিন্তু আরও বড় হবে, 20 মিটারের দৈর্ঘ্যটা কিন্তু এই ভেক্টরের দৈর্ঘ্যটা কিন্তু আরও বড় হবে। এক্সিলেন্ট। তাহলে দেখো এখন আমরা এখান থেকে প্রথমে যে প্রশ্নটা, একজন লোক পূর্ব দিকে 10 মিটার দূরত্ব গেল, তাইলে পূর্ব দিকে 10 মিটার দূরত্ব যাওয়া মানে হচ্ছে
এই মূল বিন্দু থেকে সে যাত্রা শুরু করলো ধরে নিলাম, বা সে যেখান থেকে যাত্রা শুরু করছে ওইখানে আমরা একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট বসাই ফেললাম, মানে ওইটাই আমাদের মূল বিন্দু যেখান থেকে যাত্রা শুরু করছে। সেখান থেকে সে 10 মিটার পূর্ব দিকে গেল। চমৎকার, এইটা হচ্ছে আমাদের সেই 10 মিটার পূর্ব দিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 10 মিটার পূর্ব দিক। দাঁড়াও এটাকে একটু লিখে ফেলি। এটা হচ্ছে কি আমাদের 10 মিটার পূর্ব দিক, এবং এই ভেক্টরটাকে আমি বললাম এটা মনে করো আমাদের এ ভেক্টর, এটা মনে করো আমাদের এ ভেক্টর। ঠিক আছে, ভালো ভালো কথা। এরপরে আমরা যেটা করব সেটা হলো 10 মিটার দূরত্বে যাওয়ার পরে কিন্তু সে হচ্ছে দিক পরিবর্তন করছে। তো যেহেতু সে দিক পরিবর্তন করছে, তাই আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে এইখানে যেখানে সে এসে থেমে গেল, এইখানে আমরা আবার একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করব। এই জায়গাতে আমরা আবার এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করব। ঠিক আছে, এইখানে আমরা আবার একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করব। যেখানে এসে সে থেমে যাবে সেইখানে আমরা আবার এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করব, কারণ এখন সে দিক পরিবর্তন করবে। যে সেখান থেকে দক্ষিণ পূর্ব, এই যে নতুন যে দিকটা সে যাচ্ছে, এই দিকটা আসলে কোন দিকে এইটা বোঝার জন্য আমাকে কিন্তু এরকম একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করা লাগবে। তাহলে দেখো দক্ষিণ পূর্ব দিকে সে 12 মিটার দূরত্ব যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কিভাবে করে এটাকে আঁকবো বলো তো? দক্ষিণ পূর্ব দিক, এই অ্যাঙ্গেলটা আমি কিভাবে বুঝবো? দক্ষিণ পূর্ব দিক অ্যাঙ্গেলটা কিভাবে বুঝবো? দক্ষিণ থেকে হ্যাঁ, যতটুকু পূর্ব থেকে ততটুকু। ভেরি গুড। তার মানে দেখো এই কোঅর্ডিনেট যেহেতু এঁকে ফেলছি, তার মানে তো অবশ্যই বুঝতেছো এটা হলো উত্তর দিক, এটা হলো দক্ষিণ দিক। তো এটা লিখলাম না, এটা তো তোমরা বুঝছোই, কারণ মেইনটা দেওয়া আছে। তাহলে এইখান থেকে তারপরে সে কি করবে? সে হলো দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ এমন একটা অ্যাঙ্গেলে সে এখন রওনা দিবে যাতে করে দক্ষিণ দিকের সাথে, দক্ষিণ আর পূর্বের মাঝামাঝি, অর্থাৎ দক্ষিণ দিকের সাথে পূর্ব দিকে 45 ডিগ্রি কোণে সে হচ্ছে 12 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা হচ্ছে মনে করো আমাদের সেই সেকেন্ড ভেক্টরটা। এটা হলো আমাদের সেই সেকেন্ড ভেক্টরটা। তাহলে আমাদের এখানকার যে মানটা, সেই মানটা কত? মানটা হচ্ছে 12 মিটার, এবং আমাদের এখানে যেই ভেক্টরটা, এই ভেক্টরটার নাম দিলাম, এটা হচ্ছে বি। এর পরের কাজ কি হবে বলো তো? এখন কি সে আবার দিক পরিবর্তন করছে না? সে যেহেতু এখন আবার দিক পরিবর্তন করলো, তাই আমরা এই বিন্দুতে আবার কিন্তু একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করব। এই যে এইভাবে করে আবার আমরা একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করব। এখন আবারও তো তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা কোন দিকে কাজ করছে এটা ভালোই জানো। এইবার আমরা দেখো কি বলছে, তারপর সেখান থেকে পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে 20 মিটার গেল। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমরা জানি পশ্চিম দিকটা বাম দিকে, তো সে কি করলো? পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে 20 মিটার গেল। তার মানে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, দেখো পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দুই দিকে হতে পারে, একটা হতে পারে উপরের দিকে, একটা হতে পারে নিচের দিকে। তো আমাদের কি বলছে? পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে। ভেরি গুড, এবং এটা অনেক বড় হবে। যা হোক, এরকম টাইপের হলো ধরো। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের সেই 20 মিটার, এটা হচ্ছে আমাদের সেই 20 মিটার, এবং এই যে ভেক্টরটা, এটাকে আমি মনে করলাম এটা হলো আমাদের সি ভেক্টর। তাহলে এখন বলো তো কমন সেন্স দিয়ে যে আমাদের সরণটা আসলে কোনটা হবে? ছবি থেকে দেখে যদি বলো, এটা শুরু করছে সেখান থেকে, আদি থেকে একদম শেষ, এটাই কিন্তু হচ্ছে তার এই সরণটা, আদি থেকে শেষ। আমাদেরকে এই সরণের মান কত এটাই কিন্তু বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, যদি তুমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে যাও তাহলে কিন্তু একটা বিপদ হয়ে যাবে, কারণ সামান্তরিক সূত্র শুধুমাত্র আমরা কিন্তু দুইটা ভেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারি, দুইটা ভেক্টরের জন্য আমরা করতে পারি। 3টা 4টা ভেক্টর থাকলে কিন্তু তখন দুইটা করে নিয়ে করা অনেক বেশি টায়ারসাম প্রসেস, আমাদের দেখা যাবে পরীক্ষায় আর কিছুই অ্যান্সার করতে পারবো না হয়তো। সেই কারণে আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যাতে করে আমরা এইখানে ওই সামান্তরিক দিয়ে করা যাবে না। আমরা প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে যেই ভেক্টরটা আছে, এই এ ভেক্টরকে যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে সেটা কত হবে? আই জেতে, সেটা আমি লিখব। একইভাবে বি যেই ভেক্টরটা আছে এটাকে যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে সেটা কত হবে সেটা লিখব। সি যেই ভেক্টরটা আছে এটাকে যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে সেটা কত হবে সেটা লিখব। এরপরে আমি এ প্লাস বি প্লাস সি করবো, অর্থাৎ আমি লব্ধি বের করবো তিনটাকে যোগ করে, যে এ এর আই যে কত, বি এর আই যে কত, সি এর আই যে কত, এরপর আই এর উপাংশগুলোকে যোগ করব আর জে এর উপাংশগুলোকে যোগ করে দিব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখো এখান থেকে যেটা পাচ্ছি, এই যে আমাদের এ যেই ভেক্টরটা আছে, এই এ ভেক্টর আসলে তাহলে কত হবে বলো তো? আই জেতে হিসাব করলে, কমন সেন্স দিয়ে বলো, অত হিসাব এখানে লাগে না আসলে। 10i, কারণ ভাই এটা তো জে এর দিকে কিছু উপাংশই নাই, তাহলে আমার তো এখানে আর মাতবাড়ি করা দরকার নাই। এখানে আমি একবারে কিন্তু 10i লিখে দিতে পারি, যেটা হলো একেবারে 10i। এটা হলো সিম্পল একদম, এক্স অক্ষ বরাবর যেহেতু 10 একক তাই 10i। গুড। এবার দেখো তো বি যেই ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি কিভাবে করে ভেক্টর রূপে প্রকাশ করব একটু দেখে বলতো। বি ভেক্টরটা কোন কোয়াড্রেন্টে আছে?
ভাইয়া ফোর্থ কোয়াড্রেন্টে। এই যে ফোর্থ ফার্স্ট, কোয়াড্রেন্টে। কারণ আমি এই মূল বিন্দুতে যেহেতু স্থানাঙ্ক বসাই মানে বসাইছি, কোঅর্ডিনেট বসাইছি, তাহলে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কত ছিল মনে আছে? এই অ্যাঙ্গেলটা কত ছিল? 45 ভাই। 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 হয় তাহলে আমাদের কি এখানে 45 অ্যাঙ্গেল লাগবে না কোনটা লাগবে বলো তো? এক্স অক্ষের 60 ধনাত্মক দিকের সাথে অ্যান্টি 45 ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা কত? 315 315। তাহলে আমরা এখানে কিভাবে লিখবো জিনিসটাকে? এভাবে লিখবো যে 12 কজ 315i প্লাস 12 সাইন 315 এক্সেলেন্ট। এবার দেখো তো সি যেই ভেক্টরটা আছে, এই সি ভেক্টরটা কত ডিগ্রি কোণে জানি গেছিল? অ্যাঙ্গেল তো লিখতে ভুলে গেছি। তারপর সেখান থেকে পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণ। তাহলে কি ভাই এইটা 60 ডিগ্রি? না ভাইয়া, না, ওই কেন? উপরে না ভাইয়া, হ্যাঁ, উপরেরটা, এটা হ্যাঁ, 30 ডিগ্রি। উপরেরটা যে আমাদের এখানে কিন্তু এইটা হচ্ছে কিন্তু আমাদের সেই পশ্চিম এর সাথে দক্ষিণ দিকে, পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে 60 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে আমাদের কিন্তু যেটা প্রথমে থাকবে তার সাথে অন্যদিকে এটা হলো 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, যে পশ্চিম দক্ষিণ দিকে, অর্থাৎ পশ্চিমের সাথে দক্ষিণ দিকে 60 ডিগ্রি। তাহলে আমাকে এখন বলো তো এখানে আমাদের এই এক্স অক্ষ, এই অ্যাঙ্গেলটা তো নিলে হবে না। এক্স অক্ষ ওর ক্ষেত্রে এখন এইটা, এই ভেক্টরের জন্য। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই অ্যাঙ্গেলটা কত? 180 সাথে 60 যোগ দাও, কত হবে? 240। ভাইয়া 240। হ্যাঁ, তাহলে এখানে হবে হচ্ছে 20 cos 240i প্লাস 20 sin 240j। এবার বলো তো দেখি যে আমি যদি একেবারে এটাকে এইভাবে করে প্রকাশ করতে চাই, যে ধরো এখন দেখো আমি যেটা করতে চাই যে এই বি যেই ভেক্টরটা আছে, এই বি ভেক্টরটা আসলে যদি ভাঙাও তাহলে কত হবে? এই 10 cos 315, 10 cos 315, এটার ভ্যালু কত আসে? হ্যাঁ, 6 জি ভাইয়া। আচ্ছা, তাহলে 8.484, ভাইয়া 8.4। হ্যাঁ বলো। দক্ষিণ পূর্ব দিক মানে দক্ষিণ দিকের সাথে পূর্ব দিকে কোণ না? হ্যাঁ, দক্ষিণ দিকের সাথে পূর্ব দিকে, কিন্তু কোন কি দেওয়া আছে? তাহলে আপনাদের দেওয়া নাই, 45 ডিগ্রি। এটা দেওয়া নাই। তার মানে দক্ষিণ পূর্ব যখন এভাবে বলা থাকবে তার মানে আমরা ধরে নিব এটা মাঝখান দিয়ে গেছে। তো মাঝখান কত? 45 ডিগ্রি। হ্যাঁ, 45 ডিগ্রি কোণটা আপনি পূর্ব সাথে কেন ধরলেন? মানে বুঝি না কার সাথে। ও না, এটা একটা ধরলেই তো হলো। মানে আমার তো মেইন টার্গেট এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল কত এটা বের করা, তাই না? তো 45, তো এটাও 45, এটাও 45। তো তুমি এখন বের করবা কোনো অ্যাঙ্গেলই তোমার লাগবে না, তোমার লাগবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই অ্যাঙ্গেলটা কত, বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, গুড। তাহলে এটা হচ্ছে ছিল 8.48। এই তারপরে এগুলো একটু লিখে দাও না তাড়াতাড়ি, কত আসে? এই বিশাল অ্যাঙ্গেলটা কোনটা? কোন অ্যাঙ্গেলটার কথা বলছো? কোন ভাইয়া অ্যাঙ্গেল? 60 হ্যাঁ এখন ডিগ্রিটা। বুঝতে পারছি ভাই। আচ্ছা, গুড। কে বললা এটা? বিশাল বললা না অন্য কেউ বললা? ভাইয়া 60 আমি ডিগ্রি বলছি। কিভাবে নিছেন এটা? 60 ডিগ্রি কেন পশ্চিম দিছি? দক্ষিণ দিকে। হ্যাঁ, হ্যাঁ, দেখো পশ্চিম দক্ষিণ দিকের মানে হচ্ছে পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে 60 ডিগ্রি। তার মানে দেখো পশ্চিম দিক তোমার কোনটা? এটা পশ্চিম দিক না? হ্যাঁ আল ইসলাম, হ্যাঁ ভাইয়া। এই পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে কোন দিকে? এই দিকটা দক্ষিণ আর ওই উপরের দিকটা উত্তর। তাহলে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে, তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা, বুঝছো? পশ্চিম দক্ষিণ মানে হচ্ছে এটা বোঝায় যে পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, গুড। ওকে। আর এখানে হচ্ছে ও যেটা লিখছে সার্ভার, দেখো সার্ভার এটা ঠিক আছে কিনা? -17.320। এগুলো কিন্তু ভাই জি ভাই ক্যালকুলেটরের কাজ। ঠিকই আছে ভাইয়া। 10 রুট আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এইখানে আমরা যদি এখন এই ডেগুলাকে যোগ করি, বস এবিসিকে যদি এখন আমরা যোগ করি তাহলে কি সহজ না? এটা কত হবে? 8.48i, আর এখানে কত আসবে? -25 পয়েন্ট কত আসে? 8, 32। আচ্ছা 25.32, 25.32 তো বুঝো নাকি? না, 17.32 প্লাস 8.48, এটা আসে হচ্ছে 25.8, 25.8 এত যে আসে। 25 এখন খেয়াল করে একটা জিনিস দেখছো কিনা যে আমাদের এইভাবে করে এই যে আমার এই টেমপ্লেটের সুবিধাটা কি হয়েছে? টেমপ্লেটের সুবিধা হয়েছে, দেখো তুমি যখন এখানে ভ্যালুগুলো বসাচ্ছিলা তখন কিন্তু অটোমেটিক্যালি এদের সামনে প্লাস মাইনাস চলে আসছে। খেয়াল করে দেখো এই যে বি ভেক্টরটা এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে আছে এবং ফোর্থ কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। খেয়াল করে দেখো ফোর্থ কোয়াড্রেন্টে থাকা যেই বি ভেক্টরটা সেটার কিন্তু দেখো এক্স এর সামনে পজিটিভ আর ওয়াই এর সামনে নেগেটিভ। তো এই কারণে টেমপ্লেটটা মানে অ্যামেজিং একটা টেমপ্লেট। এর মধ্যে তুমি যদি বসাও
তাহলে তোমার ওই প্লাস মাইনাস নিয়ে বস কোনো টেনশনের দরকার নাই। তুমি জাস্ট কেয়ারফুলি অ্যাঙ্গেলটা বের করবা এবং অ্যাঙ্গেলটা বের করে যদি বসাও তাহলেই কিন্তু তোমার এখানে ভ্যালুগুলা কি আসছে সেগুলো বের হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে ভাই এগুলো এত কষ্ট করে কেন করতেছেন, আমরা তো লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে পারি। এইটার একটা বড় কারণ হচ্ছে, আমি এটা আগেও বলে নিচ্ছি যে এটা আমি অ্যাডমিশনের জন্য তোমাদেরকে দেখায় রাখছি আগের থেকে। এটার মেইন কারণটা হলো যে যখন তুমি এইটা তোমার অ্যাডমিশন টেস্টের সময় তো অবশ্যই টাইম টুইম অনেক কম থাকে, সেই ক্ষেত্রে আমাদের ৩-৪টা ভেক্টরের জন্য লম্বাংশ উপপাদ্য নামে একটা উপপাদ্য আছে, ওইটা ইউজ করে আমরা অনেক সময় সলভ করি। কিন্তু লম্বাংশ উপপাদ্যে তোমার কিন্তু মান আলাদা করে বের করতে হয়, দিকও আলাদা করে বের করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে তুমি একটা ভেক্টর রাশিকে প্রকাশ করছো তার ভেক্টর রূপে, তো এর থেকে বেস্ট তো আর কিছু হতে পারে না। যেমন আমাদের এখানে কি বলছিলাম যে যখন আমাদের প্রশ্ন থাকে এরকম যে বেগের মান নির্ণয় করো, সরণ নির্ণয় করো, বেগ নির্ণয় করো, বল নির্ণয় করো, এরকম যখন প্রশ্ন থাকে তখন কিন্তু আমাদের মান আর দিক দুইটাই বের করে দিতে হয়। কিন্তু তুমি যখন একটাকে ভেক্টর ফর্মে লিখছো তখন কিন্তু একই সাথে ওর মান দিক সব কিছুই তুমি বুঝিয়ে দিচ্ছ যে ভাই আপনার মান বের করা লাগবে তা করে নেন, করে খান। দিক বের করা লাগবে তাহলেও করতে পারবে। তো ওই সময় অ্যাডমিশন টেস্টগুলোতে তুমি এভাবে করে রেখে আসলে কোনো অসুবিধা নাই এবং এখানে তোমাকে ফুল মার্কস তারা দিবে, কারণ একটা ভেক্টর জানতে চাইছে তারা। তাহলে ভেক্টরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ভেক্টর রূপে প্রকাশ করে দিলা, ডান। এটা মান বের করা, দিক বের করা দরকার নাই। যদি আলাদা করে বলে যে হ্যাঁ মান নির্ণয় করো, তখন তুমি হচ্ছে এখান থেকে কিন্তু পরে আবার এই ভেক্টরটা থেকে বস মান বের করতে পারবা না। রুট ওভার দি হ্যাঁ, জি স্কোয়ার ভাইয়া। রুট অফ 8.48 স্কোয়ার প্লাস 25.8 স্কোয়ার। আর যদি বলে দিক বের করতে তাহলে কি করবা? খেয়াল করে দেখো আমাদের এই যে এইটাই কিন্তু আমাদের এই মানটাই বেরোইছে, মানে এই ভেক্টরটাই কিন্তু আমাদের এই হিসাবে আসছে। এই যে সাদা কালারের যে ভেক্টরটা, এটা তো লব্ধি ছিল না, এই লব্ধিটাই কিন্তু আমাদের এইটা দিয়ে প্রকাশিত হয়েছে। তো এটার তাইলে দেখো এই যে ভেক্টরটার, এই ভেক্টরটাকে আমি যদি একটু সেপারেটলি নিয়ে যাই অন্য কোথাও, এটাকে যদি আমি একটু সেপারেটলি নিয়ে যাই, ধরো এখানে নিয়ে গেলাম এই ভেক্টরটার, আচ্ছা তোমাদের আজকের পিডিএফটা একটু ঝামেলা হবে, আমি নেক্সট ক্লাস থেকে এটা সলভ করে ফেলবো পিডিএফে যাতে ঝামেলা না হয়। দেখো এইখানে পিডিএফে কোনো কিছু দেখতে সমস্যা হলে ডিরেক্টলি রেকর্ডে চলে আসবা। এখানে আমাদের ভেক্টরটা হলো এই যে 8.48 মাইনাস 25.8। এখন খেয়াল করে দেখো এইখানে কিন্তু আমাদের এই যে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা, এক্স অক্ষ বরাবর যেই দূরত্বটা, এই দূরত্বটা কত? এই দূরত্বটা কিন্তু 8.48। এটা কি দেখে বোঝা যাচ্ছে না বস, বলো তো? 8.48। এবং জি ভাইয়া। ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব, এটা কি উপরের দিকে 25.8? না, এটা হচ্ছে নিচের দিকে নিচের দিকে 25.8। নিচের দিকে 25.8। তাহলে এই যে 25.8 এটার মান হচ্ছে এতটুকু। এখন বলো তো তোমাকে যদি অ্যাঙ্গেল বের করতে বলে থিটা, তাহলে ভাই ট্যান থিটা বের করতে পারবা না? এটাকে জি জাস্ট ভাইয়া। একটা ত্রিভুজ চিন্তা করবা যে কত লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 25.8, ভূমি হচ্ছে 8.48। তাহলে লম্ব হচ্ছে 25.8 আর ভূমি হচ্ছে 8.48। তাহলে এখান থেকে কিন্তু থিটার যে ভ্যালু, সেই থিটার ভ্যালু বের করে ফেলতে পারবা। ঠিক আছে, থিটার যে ভ্যালু সেটা বের করে ফেলতে পারবা। এবং তুমি যখন অ্যান্সার লিখবা তখন অ্যান্সার এভাবে করেও লিখতে পারো যে হচ্ছে ভাই আমাদের যেহেতু ইয়া বের করা লাগবে, কি বলে, মান দিক যদি আলাদা আলাদা করে কেউ চায়, তখন তুমি যদি এভাবে করে তখন বলতে পারো যে লোকটির সরণ পূর্ব দিকের সাথে থিটা ডিগ্রি কোণে এত মিটার। এই এত মিটার মানে কত? এটার ভ্যালু কিভাবে আসবে, মান কিভাবে আসবে? এখানে মান আসবে হচ্ছে রুটের বর্গ করে হ্যাঁ স্কোয়ার রুট করে 8.48 স্কোয়ার প্লাস মাইনাস 25.8 স্কোয়ার। এটাই হচ্ছে কিন্তু মান। যদিও আমি একটু আগে তোমাদের বলছি এটার মানটা নিয়ে তো আমরা এখানে কোনো কাজ করি না, তাই না? মানটা নিয়ে এখানে কোনো কাজ হবে না। ওকে, মানে ওই সরি মাইনাসটা নিয়ে এখানে কোনো কাজ হবে না। তো এইভাবে করে আমরা কিন্তু মান যদি আলাদা করে কেউ চায় তাহলেও বের করে দেখাতে পারবো, দিকও যদি আলাদা করে কেউ চায় তাহলেও বের করে দেখাতে পারবো। কিন্তু এটা অ্যাডমিশনের জন্য তুমি এভাবে করে রেখে আসলে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা যদি তোমার এইচএসসি পরীক্ষা হয় সেক্ষেত্রে এভাবে করে রেখে আসাটা একটু রিস্কি। কারণ এইচএসসির খাতা বেশিরভাগ সময় এভাবে দেখা হয় যে তাদেরকে যে অ্যান্সার শিট দেওয়া হয় সেই অ্যান্সার শিটের সাথে মিললে ওকে, না মিললে কাটা। তো তখন তারা যদি দেখে যে ভাই এইরকম তো আমাদের জীবনে অ্যান্সার শিট লেখা নাই, তখন কিন্তু একটা রিস্কে পড়ে যেতে পারো। তো এই কারণে এইভাবে করে দেখাতে যেও না, সবচেয়ে ভালো তুমি তখন এভাবে করে দেখাও। আমি এটা কেন দেখাই রাখলাম আবারও বলছি, সামনে অ্যাডমিশন আসতেছে, ওই সময় এগুলো কিন্তু কাজে লাগবে। তখন আমাদের ওইটা ওইভাবে করলে অনেক ম্যাথ, অনেক বড় বড় ম্যাথ অনেক ছোট নিয়মে করে ফেলা যায়। তো ওইটা তখন আমরা দেখব। আর তাছাড়াও ক্যালকুলেটারে কিন্তু একদম এক লাইনে ভেক্টরের যোগ বিয়োগ করে ফেলা যায়, এগুলোও আমি দেখি সময় পেলে শিখাই দিব না কোনো একটা ভিডিও করে, বা ইউটিউবে অনেক ভিডিও আছে যে কিভাবে করে ভেক্টরের যোগ টোগ করতে হয় ক্যালকুলেটারের সাহায্যে। যে এখানে মনে করো এই ভেক্টরগুলো যদি বের করে ফেলতে পারো তাহলে একবারে অ্যাঙ্গেল কত এগুলো বের হয়ে যায়। তো সেগুলো আমরা দেখতে পারি।
তাহলে এইভাবে করে আমরা যদি ২ টা ভেক্টর থাকে, আবারও বলি যদি আমাদের ২ টা ভেক্টর থাকে এইচএসসির ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ইয়াতে চলে যাব। এই সামান্তরিক সূত্র দিয়ে সব ম্যাথ করব। কিন্তু যদি ৩ টা ৪ টা ভেক্টর থাকে তখন আমরা যদি এভাবে করি, এভাবে করলে কোনো অসুবিধা নাই। এভাবে করে তখন আমরা মান আর দিক আলাদা করে বের করে দিয়ে আসব। ঠিক আছে? আর এই আরকি মোটামুটি। আর হচ্ছে আমরা আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ক্লাসে যে টপিকগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে একটা থাকবে আপেক্ষিক বেগ, তারপরে নদী নৌকা এবং আরেকটা টপিক থাকবে হচ্ছে আমাদের ওই যে তোমার ডট গুণ, ক্রস গুণ রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে সেইগুলো। সো আমরা ভাইয়া হচ্ছে সময় করে একটা করে কোশ্চেন দিব। আছে হ্যাঁ, বলো লাবিব। ভাই, এই ম্যাথটা আরো কোনো উপায় করা সম্ভব? আর কোনো উপায় বলতে ওই যে লম্বাংশ উপপাদ্য তখন তোমাকে ইউজ করতে হবে। লম্বাংশ উপপাদ্য ওই যে মনে আছে? তোমরা হয়তো মেকানিক্সেও করছো। ওই যে r cos থিটা r sin থিটা দিয়ে যে সবগুলা জি ভাইয়া। ভেক্টরের লব্ধি x অক্ষ বরাবর নিয়ে মানে আমাদের লব্ধির x অক্ষ বরাবর উপাংশ সমান সবগুলা ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। ওইখান থেকে একটা r cos থিটা পাই, তারপর r sin থিটা পাই, স্কয়ার করে তোমার হচ্ছে যোগ করি তাহলে মান পাই, রুট করে মান পাই, তারপরে আলাদা করে দিক বের করা লাগে ওই ১ নাম্বার ইকুয়েশনকে ২ নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিয়ে। এই ২ জি টাই ভাই, মোটামুটি বুঝতে আছে আরকি, এটাই। তো করতে পারো। ভাই আপনি ইউনিভার্সিটি কোচিং করান? হ্যাঁ, ইউনিভার্সিটি না বুয়েট মানে তোমার ইঞ্জিনিয়ারিং যে ব্যাচ ওই ইঞ্জিনিয়ারিং কোচিং করাই আরকি সৈকত। ঠিক আছে। রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা আপু রেকর্ডেড যে ক্লাসগুলা এটা হচ্ছে আমি আজকের ক্লাসটা হয়তো ইউটিউবে দিব। কিন্তু হচ্ছে আমি সামনের থেকে এগুলা একদম প্রাইভেটলি আমার একটা আছে ওইখানে দিয়ে দিবনে। ওইখানে যারা ভর্তি হবে তারাই অ্যাক্সেস পাবা আরকি। এই বা যারা হইছো তারাই অ্যাক্সেস পাবা। ওটা অসুবিধা নেই। আজকেরটা ইউটিউবে দিয়ে দিব। আজকেরটা পাবা, এমনিই দেখতে পাবা। সমস্যা নেই। ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া। ওকে। থ্যাংক ইউ তাহলে। এখানে শেষ করছি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু হ্যাঁ। আলাইকুম।